আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজিম আহমেদ সায়েম। আছি বুয়েটে। তো আমাদের এগ্রি ম্যাথ টার্গেট যে 20 প্রোগ্রামটি, এর কিন্তু ইতিমধ্যে 8টি লেকচার শেষ। আজকে 9ম লেকচার। আমি ইতিমধ্যে বলেছি যে 8ম লেকচারে আমরা স্মৃতিবিদ্যা এবং গতিবিদ্যার সামান্য একটা পার্ট নিয়ে আলোচনা করেছি। তো আমি বলেছিলাম যে গতিবিদ্যার 9ম লেকচারে গতিবিদ্যা সম্পূর্ণ শেষ করব। তো পাশাপাশি আমি জটিল সংখ্যাটাকে ইন করে দিয়েছি। এটা অত্যন্ত ছোট এবং খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যার থেকে আসে। কেমন? তো আশা করি আমরা যদি করি আজকে, তাহলে গতিবিদ্যা এবং জটিল সংখ্যা থেকে যেকোনো প্রশ্ন আসলে আমরা দেওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করব। কেমন? তাহলে আমরা শুরু করি চলো। আচ্ছা। তো আমি বলছিলাম যে গতিবিদ্যা থেকে কি কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ বা একটা কোশ্চেন এভারেজে আসতেছেই এগ্রিতে। তারপর হচ্ছে এগ্রির জন্য যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে কোশ্চেন আসতেছে ফ্রিকোয়েন্টলি পার ইয়ারে। একটা হচ্ছে নদী নৌকা ও ভেক্টর সংবলিত যে সমস্যাগুলো আছে এ থেকে কোশ্চেন আসেই। তারপর হচ্ছে সরলরৈখিক গতি, ওয়ান ডাইমেনশনাল গতি এবং তার যাবতীয় সূত্র দিয়ে যে সমস্যা। তারপর হচ্ছে প্রাসের গতি ও যাবতীয় সমস্যা। প্রাস মানে কি? দ্বিমাত্রিক গতি, যার দুই ধরনের ইয়া হয়, অনুভূমিক এবং উল্লম্ব বরাবর সরণ হয়, এই আর কি। তারপর হচ্ছে বন্দুকের গুলি সংক্রান্ত। তো এগুলো আলোচনা করলে এবং এগুলো ভালো করে পড়লে আর গতিবিদ্যা থেকে কোথাও তোমাকে আটকানোর সুযোগ নেই। কেমন? তো আচ্ছা, আমরা তাহলে শুরু করি। দেখো, তো আমাদের সরলরৈখিক গতি বলতে বোঝায় যে ওয়ান ডাইমেনশনাল গতি। ওয়ান ডাইমেনশনাল গতি বলতে বোঝায় তোমার ধরো হচ্ছে এই একটা অবজেক্ট। কেমন? এই একটা অবজেক্ট, তোমার একটা অবজেক্ট ধরো এই একটা অরিজিনের সাপেক্ষে হয় এক্স অক্ষ বরাবর যাইতেছে, নয় ওয়াই অক্ষ বরাবর যাইতেছে। এক্স অক্ষ ধরো ভূমি বরাবর, ওয়াই অক্ষ ধরো হচ্ছে উলম্ব বরাবর। হ্যাঁ, তো যদি একটা অক্ষ বরাবর যায় তাহলে তার বেগের যে তার যে কোয়ান্টিটি গুলো, ভেক্টর কোয়ান্টিটি গুলো, যেমন তার ত্বরণ, তার সরণ, তার বেগ, একটা দিক বরাবর যদি চেঞ্জ হয়, কোন দিক কয়টা দিক বরাবর চেঞ্জ হয়? একটা দিক বরাবর যদি শুধু চেঞ্জ হয় তাহলে এটাকে বলা হয় সরলরৈখিক গতি। যেমন এই দিক বরাবর দেখো, যদি আমরা একদম উলম্ব বরাবর 90 ডিগ্রি ভূমির সাথে নিক্ষেপ করি, তখনও তার কি হবে? তার অভিকর্ষ, ত্বরণ, তার সরণ, তার বেগের কি হবে? তখনও কি তার বেগ, অভিকর্ষ, ত্বরণ, সরণ এগুলোর কি হবে? পরিবর্তন হবে। তো এই জিনিসটাকে সরলরৈখিক গতি বলে, যদি তার গতিটা কেবলমাত্র একটা দিক বরাবর শুধু চেঞ্জ হয়। হ্যাঁ, গতির যে তোমার উপাদানগুলো, বেগ, সরণ, তারপরে সরণ, ত্বরণ, এগুলো যদি একটা দিক বরাবর পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে সরলরৈখিক গতি। এই যে এই গতিটাকে আমরা বলবো হচ্ছে সরলরৈখিক গতি বা সিঙ্গেল ডাইমেনশনাল মোশন। সিঙ্গেল ডাইমেনশনাল মোশন বা সরলরৈখিক গতি। তো দেখো, সরলরৈখিক গতির কিছু সূত্র আছে। যে সরণ যদি এস হয়, তাহলে বেগ হবে সরণের প্রথম অন্তরীকরণ, ত্বরণ হবে সরণের দ্বিতীয় অন্তরীকরণ। এই জিনিসটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে যে তোমার এই দেখো, ওয়ান ডাইমেনশন মানে কি? একটা দিকে শুধু যাইতেছে, সরণ, ত্বরণ, বেগ, টাইম সবগুলো কি বলতো একটা দিক বরাবর চেঞ্জ হইতেছে না? এটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। ঠিক আছে, একটা দিক বরাবর এই সবগুলো গতির উপাদানগুলো চেঞ্জ হচ্ছে। তো এই সরলরৈখিক গতির কিছু সূত্র আছে, কমন সূত্র। কেমন? এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো 9-10 থেকে শুরু করে তোমরা অনেকে এই জিনিসগুলো জানো, রাইট? 9-10 কি আর আগে থেকেও এই সূত্র, গতির সূত্র নিয়ে ম্যাথ করে আসতেছো। আশা করি এগুলো আলাদাভাবে বলার এবং মুখস্থ করার প্রয়োজন নেই, তোমরা জানো। এবার আসো, যদি এনতম সেকেন্ডে এক অতিক্রান্ত দূরত্ব, এটা বেশ ইম্পর্টেন্ট। যে যদি আমরা বলি যে একটা বস্তু সরলরৈখিক গতি বরাবর যাচ্ছে, সে দশম সেকেন্ডে কি দূরত্ব অতিক্রম করে? সে ধরো 20 সেকেন্ড দৌড়াইলো, শুধু 10 নাম্বার সেকেন্ডে সে কতটুকু গেছে, এটা যদি তোমার হচ্ছে সরলরৈখিক গতি হয় এবং তোমার একটা জিনিস মেটে, মানে ধ্রুব, এই সবগুলো কিন্তু আমরা যে সূত্রগুলো আছে এগুলো মনে রাখবে হচ্ছে তোমার সমতরণে। কি তরণে? সমতরণে। মানে ত্বরণ সমান থাকবে, মানে একটা নির্দিষ্ট সময় পর পর বেগের পরিবর্তন সমান হবে। এটা কি বলা হচ্ছে সমতরণে। সবগুলো সূত্র সমতরণে। ঠিক সেম এই জিনিসটা সমতরণে, যে 10তম সেকেন্ডে কি দূরত্ব অতিক্রম করছে যদি সমতরণে যায়, 10তম, শুধু 10 নাম্বার সেকেন্ডের জন্য কি দূরত্ব অতিক্রম করছে। এই জন্য ইউ প্লাস 2t, মানে যেই সময়টার জন্য, ওই সময়টা 2t মাইনাস 1 ডিভাইড বাই 2 ইন্টু এ, সোজা হিসাব। আর হচ্ছে গড় বেগ। গড় বেগ হচ্ছে কোন একটা বস্তুর আদি এবং শেষ যে বেগটা, এই বেগের যোগফল ডিভাইড বাই 2। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার গড় বেগ। কেমন? এটাই গড় বেগ। আচ্ছা, তাহলে জিনিসটা বোঝা গেল। এবার আরেকটা জিনিস আসো, যে আমি একটা জিনিস বলছিলাম যে একটা হচ্ছে তুমি আনুভূমিক বরাবর নিক্ষেপ করলে, আরেকটা হচ্ছে ভবিষ্যতে 90 ডিগ্রি করে উপরের দিকে তুমি ছুঁড়ে মারলা। যেমন এই এই ঘটনার ক্ষেত্রে দেখো, দেখো উপরের দিকে একদম ছুঁড়ে মারছো, ইউ বেগে তুমি উপরের দিকে ছুঁড়ে মারছো। তো ইউ বেগে যখন উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তার যে উচ্চতা এইচ হবে ইউটি মাইনাস হাফ ইন্টু জিটি স্কোয়ার, আর তার বেগ হবে ইউ মাইনাস জিটি। তার আর এই ব্যাগের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো এখানে যে ঘটনা ঘটতেছে, যে নেগেটিভ চলে আসতেছে সামনে। কেন আসতেছে? এটা হচ্ছে একটা নিক্ষিপ্ত বস্তু। এটা কি বস্তু? নিক্ষিপ্ত বস্তু।
একটা নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা দেখো যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তার যে ব্যাগ, ব্যাগ কি উপরের দিকে না, তার সরণ যে হচ্ছে, সরণে কি হচ্ছে তার উপরের দিকে হচ্ছে না, বাট তার ত্বরণটা কাজ করতেছে কি বলতো, অভিকর্ষ ত্বরণ, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, যে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে ইন্টেন্সিটি, সেটা মানে কি, সেটা হচ্ছে পৃথিবীর দিকে একক ভরকে কি বলে আদান কি মানে বলে আকর্ষণ করে পৃথিবী, সেটাই তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, বা পৃথিবীতে যেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ বা জি। সে অলওয়েজ কাজ করে কি নিচের দিকে কাজ করে। তো দেখো ভেক্টরের একটা নিয়ম হচ্ছে এক দিকটাকে পজিটিভ ধরলে তার বিপরীত দিকটাকে নেগেটিভ ধরতে হবে। তো পজিটিভ ধরা হয় যেগুলোর দিক হচ্ছে সবচেয়ে বেশি, যে দিকটা সেই দিকটাকে আমরা পজিটিভ ধরবো, উপরের দিকটাকে, তাহলে নিচের দিকটাকে নেগেটিভ। তাহলে জি এর ভ্যালু নেগেটিভ, তাই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জিটা কি হইতেছে, নেগেটিভ। জি এর যেখানে জি টার্ম আছে এর সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দিচ্ছি। এবার আসো পরন্ত বস্তু। পরন্ত বস্তু হচ্ছে নিক্ষেপ করলা, বাধা ছাড়া নিক্ষেপ করলে পৃথিবীর এই যে পৃথিবীর যে বাধাটা, এই বাধাটার কারণে একটা সময় পরে কি বস্তুটা থেমে যাবে না, থেমে যাবে। পৃথিবীর বাধাটা তাকে কি দিচ্ছে, বাধা দিচ্ছে, যায় না পৃথিবীতে ফিরে আসো, একটা সময় পরে তার থেমে যাবে। এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু। তো ওই থেমে যাওয়া অবস্থায় তার দেখো, থেমে যাওয়া অবস্থায় তার তখন সে নিচের দিকে যাওয়া শুরু করবে, তার ব্যাগ নিচের দিকে কাজ করবে, তার যে সরণ সেটাও নিচের দিকেই হবে, কারণ নিচে নামতেছে। তার অভিকর্ষ ত্বরণ জিও কি নিচের দিকে, তাহলে সব একই দিকে, সব সাইন কি পজিটিভ, সব সাইন পজিটিভ। এই জন্য দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে হাফ জিটি স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু জিটি, যেহেতু ইউর ভ্যালু জিরো থাকে সচরাচর, দ্যাটস ওয়াই এগুলো আসলে সামনে ইউ জিরো দিছে, এখানেও ইউ জিরো হয়, বাট নট নেসেসারি যে আমরা যদি এখান থেকে কল্পনা করি তখন তো একটা ইউ জিরো হবে না, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে সূত্রগুলো। আর একটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালের বিষয়টা হচ্ছে যে কোন একটা কিছুর পর্যায়কাল বা একটা সাইকেলের পর্যায়কাল হচ্ছে ওইটা যে বিন্দু থেকে শুরু করে ঠিক ওই পয়েন্টে আবার যদি সেম দশা, অর্থাৎ যেই দশা থেকে শুরু করে সেই দশায় যদি আমার ওই সাইকেলটা ফিরে আসে বা চক্রটা ফিরে আসে, এটা কি তার পর্যায়কাল বলে। যেমন তুমি যদি দেখো যে এখানে দেখো আমরা যদি একটা বস্তু এই এ থেকে বি তে নিক্ষেপ করলাম, তাহলে আমাদের কি তার ধরো একটা টি থেকে এ, টি এ বি তে যাবে সে প্রথম, সেখান থেকে সে কি হবে বলতো বি এ তে নেমে আসছে, তার একটা কি লাগবে, সময় লাগবে। এই পুরোটা যদি টোটাল টাইম হয় এটাকে বলা হচ্ছে আমাদের পর্যায়কাল বা পিরিয়ড। পর্যায়কাল হচ্ছে যেই পয়েন্ট থেকে আমরা শুরু করতেছি ফিরে আবার অনেক চক্রমক্র ঘুরে আবার ওই পয়েন্টে ফিরে আসতে যে একটা সময় লাগে, এই সময়টাকে বলা হয় পর্যায়কাল। কেমন, ওই সাইকেলটার জন্য বা ওই চক্রটার জন্য। এবার আসো তাহলে এটার পর্যায়কাল কি, যে নিক্ষিপ্ত বস্তু উপরে গেল, থামলো, আবার নিচে পড়ে গেল, এটা হচ্ছে তার পর্যায়কাল। এই পর্যায়কাল হচ্ছে টি ইজ ইকুয়াল টু ভিক টি ইজ ইকুয়াল টু 2u/g, যে বেগে নিক্ষেপ করবা তার দ্বিগুণ ডিভাইড বাই অভিকর্ষ ত্বরণ। তো এই যে ইউ, এই সূত্র থেকে ইজিলি এটা বের করা যায়। কেমন, আচ্ছা এই সূত্র থেকে। আবার সর্বোচ্চ উচ্চতা, যে সর্বোচ্চ নিক্ষেপ যখন করলা একটা উচ্চতা গিয়ে সে থেমে যাবে, দেন আবার নিচে পড়া শুরু করবে, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, যেটা হচ্ছে h ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইড বাই 2sg। এগুলো মেমোরাইজ করলে আশা করি জানা আছে সবার, মেমোরাইজের নতুন কিছু না। আচ্ছা চলো এবার কিছু শর্টকাট ম্যাথড করা যাক। তো দেখো প্রথমত হচ্ছে কোন সরলরেখায় চলমান বস্তুর সরণ s ইকুয়াল টু, মানে সরণের সমীকরণ দেওয়া আছে 3.8t প্লাস 1.5t স্কোয়ার হলে তার ত্বরণ কত। আমরা জানি ত্বরণ কি বলতো, ত্বরণ হচ্ছে সরণের দ্বিতীয় অন্তরক। এই যে ত্বরণ হচ্ছে সরণের কি দ্বিতীয় অন্তরক, তাহলে সরণের প্রথম অন্তরক বের করো, ds ডিভাইড বাই dt বের করো, সেটা কি হয়ে যায় বলো তো। তাহলে কি হয়ে যায় 3.8 প্লাস 3t, এটা হচ্ছে প্রথম অন্তরক, বাট ত্বরণ হচ্ছে কি সরণের দ্বিতীয় অন্তরক। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, এই যে এটা, এটাকে করলে এটা ধ্রুবপদ, ধ্রুবপদের 0, এটাকে করলে 3, তাহলে আসবে কত 3। একক কি ত্বরণ, ত্বরণের একক কি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসো 600 ফিট দূরত্ব অতিক্রম করতে একটি গাড়ির গতি 40 ফিট পার সেকেন্ড হতে 20 ফিট পার সেকেন্ড হলে ত্বরণ কত। প্রথমত এই জিনিসটা বুঝতে হবে, এটা কি সরলরৈখিক গতি কি সরলরৈখিক গতি না। দেখো এখানে বলা হয়নি যে ভূমির সাথে এত কোণে বা এসে করা হয়নি, গাড়ি সাধারণত কি অনুভূমি বরাবরই চলে, রাইট। গাড়ি কি বরাবর চলে, অনুভূমি বরাবর চলে, দ্যাটস মিন এটা একটা সরলরৈখিক গতি। ঘটনা কি ঘটছে এটা যদি আমরা ড্র করি, যে একটা এই গাড়ি এখান থেকে সে আদিবেগ ছিল 40 ফিট পার সেকেন্ড, এখান থেকে সে তোমার হচ্ছে 20 ফিট পার সেকেন্ডে আসছে, এতে তার সরণ হচ্ছে তোমার হচ্ছে সরি 600 ফিট, 600 ফিট সময় ছিল। এবার বলছে তার ত্বরণটা কত বের করে দেখাও, ত্বরণটা কত সেটা বের করে দেখাও।
এখন ত্বরণ সমান সমান আমরা জানি যে হচ্ছে বেগের পরিবর্তনের হার। আচ্ছা একটু, বেগের পরিবর্তনের হারকে কি বলে বলতো? ত্বরণ বলে। এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার ত্বরণ, অথবা সরণের দ্বিতীয় অন্তরীকরণকে ত্বরণ বলে। এখন দেখো, এখন ইকুয়েশন দেওয়া নাই, দ্যাটস মিন সরণের ইকুয়েশন দেওয়া নাই, মানে এই সূত্র ইউজ করা যাবে না। ব্যাক দেওয়া আছে বাট হচ্ছে টাইম দেওয়া নাই, ওই সূত্র ইউজ করা যাবে না। তাহলে আরেকটা কি সূত্র শিখছি বলতো? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a/s। তাহলে এই জিনিসটাকে ভি কত বলতো? আদিবেগ কত? শেষে 20 স্কোয়ার, এটা কত ছিল প্রথমে? 40 স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ বের করতে হবে, কত ফিট গেছে? 600 ফিট গেছে। তাহলে এই দুটার বিয়োগফল যদি করি, 400 বিয়োগ 1600, এই দুটাকে ওই পাশে পাঠাই দিলে 2 ইন্টু 600 সমান সমান কি? ত্বরণ। এটা কি হয়ে যায় বলতো? a ইন্টু মাইনাস 1200 ডিভাইড বাই কত? 1200। তাহলে এটা কাটাকাটি করলে থাকে কত? -1 ফিট পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক ফিট পার সেকেন্ড স্কোয়ার, সরণের একক যেটা এটা রেসপেক্টে হবে। কত আসছে বলতো? -1। আচ্ছা, তো তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো? অ্যান্সার হবে এই যে এটা, -1। কেন? এটা হওয়ার কারণ হচ্ছে, দেখো যে ভাইয়া লজিক্যালি চিন্তা করো, গাড়িটার গতি কি 40 থেকে 20 হয়ে গেছে, গতি কি কমছে না? কমার মানে কি? এখানে একটা বাধা হইছে, বাধা বল মানে নেগেটিভ বল, তার গতির বিপরীত হইছে। ত্বরণ যেটা দিছ হয় ব্রেক চাপছো বা তোমার হচ্ছে কোনো ঘর্ষণ ছিল, তো এই জিনিসটা কি নেগেটিভে হবে না? দ্যাটস মিন আমার ত্বরণ নেগেটিভ হলে তো বলটা নেগেটিভ হবে, দ্যাটস ওয়াই এটা। বাট যদি এখানে এটা বলা থাকতো ত্বরণ না বলে যদি মন্দন বলতো, যদি বলতো মন্দন, মন্দন কিন্তু নিজেই নেগেটিভ অর্থ বহন করে, তখন কিন্তু এটা হয়ে যেত 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার। যদিও তোমার অ্যান্সার নেগেটিভে আসতো, মন্দন লেখাটা থাকার কারণে তুমি কি করতা? এই জিনিসটাকে লেখতা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড স্কোয়ার, মন্দন লেখাটার কারণে। সূত্র সেমই ইউজ করো, সূত্র চেঞ্জ করার দরকার নেই, যে সূত্র লিখে দিয়েছে এই সূত্র ইউজ করো। মন্দন নিজেই নেগেটিভ অর্থ বহন করে, দ্যাটস ওয়াই শুধু 1 ফিট পার সেকেন্ড লিখলেই হতো। এবার আসো, আরেকটা জিনিস বলছে, দেখো 40 কেজি ভরের একটি স্থির বস্তুতে কি পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ ঘন্টায় 15 কিলোমিটার বৃদ্ধি পাবে? ঘটনা দেখো কি করছে, একটা বস্তু তোমার ধরো 1 মিনিট তার উপর তুমি একটা বল দিবা 60 সেকেন্ড, এই একটা অবজেক্ট কত কেজির বলো তো? ওয়েট, একটা 40 কেজির অবজেক্ট। আচ্ছা, এখান থেকে সে তোমার ধর হচ্ছে একটা 40 কেজির একটা অবজেক্ট, 40 কেজির একটা বস্তু, সে 60 সেকেন্ড যাবত কি করছে তোমার হচ্ছে চলছে। চলার কারণে কি হয়েছে? তার ব্যাগ আদিতে কি ছিল? 0, যেহেতু স্থির বস্তু ছিল। এখানে এসে তার ব্যাগ হয়ে গেছে কত বলতো? 15 কিলোমিটার পার আওয়ার। বলছে এর ব্যাগ ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে? ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার ব্যাগ কি পাবে বলতো? বৃদ্ধি পাবে। আচ্ছা, ঠিক আছে, ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার ব্যাগ কি পাবে বলতো? 1 মিনিটে এর ব্যাগ ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার ব্যাগ বৃদ্ধি পাবে। এখন ব্যাগের বৃদ্ধি বলা আছে, এখানে কি বলা আছে বলতো? এর ব্যাগ ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার ব্যাগ বৃদ্ধি পাবে, ব্যাগের বৃদ্ধি বলা আছে, রাইট? ও সরি, ওকে, দেখতেছি এর ব্যাগ ঘন্টায় কি পেয়েছে বলতো? বৃদ্ধি পেয়েছে। একটু করে দিই, মুছে দিই এটা। ওকে, এর ব্যাগ ঘন্টায় কি পেয়েছে বলতো? 15 কিলোমিটার আছে। জিনিসটা একটু আবার ড্র করা যাক, একটু মুছে গেছে এটা, কেমন? 40 কেজির একটা ভর, সে মোট আমার 60 সেকেন্ড টাইম নিছে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাইতে। আদি বেগ তার ছিল 0, ঠিক আছে? আদি বেগ তার কত ছিল বলতো? আদি বেগ ছিল তার হচ্ছে 0, রাইট? রাইট, ওকে। তো 40 কেজি এবং তার শেষ বেগ কত বলতো? 1 মিনিটের বেগ ঘন্টায় 15 কিলোমিটার বৃদ্ধি পাবে। 1 মিনিটে তার ব্যাগের বৃদ্ধি কত হয়েছে বলতো? 15 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার বৃদ্ধি, ব্যাগের বৃদ্ধি। 1 মিনিটে 15 কিলোমিটার পার আওয়ার কি হয়েছে? তার ব্যাগের বৃদ্ধি হয়েছে। এবার দেখো, আমার এখন যেটা চাইছে সেটা হচ্ছে আমার কত বল প্রয়োগ করলে, বল সমান সমান কি? এফ, এফ ইজ ইকুয়াল টু কি বলতো? এম এ না? এফ ইজ ইকুয়াল টু কি? এম এ, রাইট?
একটা মিনিট ওয়েট, একটু তোমরা ট্রাই করো এটা। ওকে, এ দেখো, তো এফ ইকুয়াল টু এম এ। এখন দেখো আমাদের যে ভর দেওয়া আছে কত বলো তো, 40 কেজি। আমার লাগবে কি ত্বরণ এ। ত্বরণ সমান সমান কি বলতো, ব্যাগের পরিবর্তন ডিভাইড বাই কি সময় না, এটাই তো ত্বরণ, রাইট? এখন দেখো ব্যাগটা কি আছে বলতো, এই জিনিসটা আমার এনে আছে ধরো 60 সেকেন্ড। যেহেতু এটা সেকেন্ড হিসাব করতেছি, এটাও মিটার পার সেকেন্ডে ব্যাগ টানতে হবে, এটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। এই জিনিসটাকে লেখা যায় কি 15 ডিভাইড বাই কোন একটা গেছে 3 দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে সেটা কি হয়ে যাবে 3.6 দিয়ে ভাগ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসে। কেমন, কিলোমিটার পার আওয়ারে 3.6 দিয়ে ভাগ দিলে মিটার পার সেকেন্ডে চলে আসে। তাহলে গেছে কি 15 ডিভাইড বাই 3.6, তাহলে এটা হয়ে গেছে তোমার 1 ডিভাইড বাই তোমার হচ্ছে 3610 ইন্টু হচ্ছে যেহেতু 4 15 60 ইন্টু হচ্ছে 4। তাহলে এটাকে কাটাকাটি করা যায় কি দিয়ে 5, 5 দিয়ে এটাকে করা যায় 2 দিয়ে, তাহলে এত দোকানে কত 72। তাহলে ত্বরণ বের হয়ে গেছে না, কত হয়ে গেছে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে তার ত্বরণ, ইজি একদম, ব্যাগের পরিবর্তনের হার। আমরা অন্য সূত্র ইউজ করতে পারবো না, কারণ আমার সরণের সমীকরণ দেওয়া নাই, মানে ওইটা ইউজ করতে পারবো না, যেহেতু ব্যাগ আর ত্বরণের সম্পর্ক এটা, ব্যাগের পরিবর্তনের হার, দ্যাটস মিন এটা বের করে, যেহেতু ত্বরণ বের হয়ে গেছে, এখানে ত্বরণ বসাই দিলে কি বল বের হয়ে যাবে 40 ইন্টু 5 ডিভাইড বাই 72, ঠিক আছে, 200 ডিভাইড বাই 72। এটা করলে অ্যারাউন্ড 2.78 নিউটন আসে, ঠিক আছে, অ্যারাউন্ড 2.78 নিউটন আসে। ইজি একদম, এটা কোনো ইয়ে ছিল না। আচ্ছা, এবার আসে ইউ বেগে খাড়া উপরের নিক্ষিপ্ত একটি বস্তু এই উচ্চতায় আসার দুটি সময়ের পার্থক্য কত হবে। আচ্ছা, প্রথমে দেখো নিক্ষিপ্ত একটা বস্তু, জিনিসটা কি বুঝেছে, জিনিসটা একটু দেখি। ইউ বেগে তাকে তোমার ডিরেক্ট উপরের দিকে কি করলা, ছুঁড়ে মারলা। তো ইউ বেগে ছোড়ার কারণে ধরো ভূমি থেকে একটা উচ্চতা এইচ, এই এইচ এ যেতে তার তোমার ধরো সময় নিচ্ছে হচ্ছে টি1 সময়। এখন দেখো আমার উচ্চতা বা সরণ অলওয়েজ হিসাবে কি থেকে, ভূমি থেকে ধরো ওই উচ্চতাটা ইয়ে হচ্ছে, কাউন্ট হচ্ছে। তাহলে এই পয়েন্ট থেকে তার এই পয়েন্টে সময় নিছে কি টি1। এখন দেখো এই বস্তুটা ঠিক এই পয়েন্টে যাবে, যাওয়ার পর সে কি করবে, আবার নিচে নামবে না, এই ব্যাগ বরাবর 0, আমরা জানি এটা আবার নিচে নামা শুরু করবে, এদিকে আসে আবার ইউ ব্যাগ হবে। তো এই দেখো এই নিচে নামার সময় আবার এই সেম উচ্চতাটা সে অতিক্রম করবে না, দ্যাটস মিন সে এখানে কি যাবে, আরেকটা সময় আছে টি2। আমারে বলছে যে এই টি2 মাইনাস টি1টা কত সেটা বের করে দেখাও, যে সময়ের যে পার্থক্য। কিন্তু এগ্রিকালচারের একটা কোশ্চেন, সুন্দর জিনিস, যে হচ্ছে এই যে এই পয়েন্টটা সে দুইবার আসবে, একটা হচ্ছে নিক্ষেপের সময় আর একটা হচ্ছে পতনের সময়। এই দুই সময় যে আসবে এই পয়েন্টটা, ওই পয়েন্টটা সময়ের যে একটা পার্থক্য সেটা বের করে দেখাও। ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করো, যে এখানে যে টি2 যেটা, এখানে টি2 যেটা, সেটা কি বড় হওয়ার কথা না, অবভিয়াসলি এটা লজিক্যালি তো এটাই, উপরে যাবে দেন আসবে, দেন টি2 বড়, টি1টা কি ছোট হওয়ার কথা, কারণ এখান থেকে এখানে আগে যাবে। তো আবার এবার জন্য জিনিসটা কি, আমার দুইটা সময় মানে ইয়ে লাগবে, সমাধান লাগবে এইচ উচ্চতার জন্য। আমরা জানি এইচ এর যে সূত্রটা সেটা কি, টি এর দ্বিঘাত সমীকরণ, মানে দুই ঘাতের উপর ডিপেন্ড করে। যেমন এইচ কি বলতো, এইচ আমরা জানি হচ্ছে ইউটি প্লাস হাফ ইন্টু জি টি স্কোয়ার, রাইট? আচ্ছা, আমরা 2 দিয়ে পুরাটারে গুণ দেই, 2h, এইচটাকে এই পাশে নিয়ে আসি আমরা, কেমন? আচ্ছা, তাহলে হয়ে যায় কি জিটি স্কোয়ার প্লাস 2ut মাইনাস 2h ইজ ইকুয়াল টু 0। এবার এটার যদি দেখো আমরা যে দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে বের করে বলো তো, এভাবে না, t1 2 মানে টি এর দুইটা সমীকরণ ইজ ইকুয়াল টু কি বলো তো, মাইনাস ভি মাইনাস 2icu প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার, মানে কি 4u স্কোয়ার মাইনাস কি বলতো, এই যে দ্বিঘাত সমীকরণ আমরা যখন বহুপদী পড়াবো জিনিসটা আবার আলোচনা হবে, তাও জিনিসটা দেখে নাও, কেমন? তো ইউ 4u স্কোয়ার মাইনাস কি বলতো 2bc, ঠিক আছে, 2 এসি এসি, এই যে এটা এত ইনটু মাইনাসের 2ish ইনটু হচ্ছে জি ডিভাইড বাই কত নিচে 2 ইনটু জি। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধানের সাধারণ রূপ, যে যদি এরকম একটা ইকুয়েশন থাকে,
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এটার সমাধান হবে এভাবে যে এক্স এর যে সমাধান, এক্স এর দুটা সমাধান আসবে এর জন্য, একটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে তোমার 2ac। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে ইউজ করছি, আর কিছু না। তো দেখো এখান থেকে টি এর দুইটা মান আসবে, ঠিক আছে, এখান থেকে টি এর কয়টা মান আসতেছে, দুইটা, এই টি 1 2 যেটা, তার জন্য দেখো তো এখানে যদি সিম্পলিফাই করি মাইনাসের 2icu প্লাস মাইনাস রুট ওভার 4u স্কয়ার তোমার হচ্ছে প্লাসের 4hg, প্লাসের কি হয়ে গেছে, প্লাসের 4hg হয়ে গেছে। আচ্ছা ওকে ওকে, তো নিচে আসে আমাদের কত 2g। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের যে টি এর যে দুটো ভ্যালু আসছে t1 2, সেটা হয়ে গেছে হচ্ছে মাইনাসের 2icu প্লাস মাইনাস রুট ওভার 4u স্কয়ার প্লাস 4gh, এটা প্লাস ছিল না দেখো তো, প্লাসের 4gh, 4u স্কয়ার প্লাসের 4gh ডিভাইড বাই কত বলো তো 2hg, রাইট। এবার আমরা পুরোটা থেকে কি কমন নিয়ে নেব, 2 কমন নিয়ে যদি বাদ দিয়ে দেই থাকে হচ্ছে মাইনাসের u প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস জি এইচ ইজ ইকুয়াল টু কত বলো তো জি। এবার দেখো দুইটা মান আসছে, টি টুটা আমরা কি বলছিলাম, যেটা বড় বড় হবে যদি এখানে প্লাস থাকে, তাহলে দুইটা সময় পাইছি আমরা, কয়টা সময় পাইছি বলো তো, দুইটা সময় পাইছি। ঠিক আছে, আমরা কয়টা সময় পাইছি, দুইটা সময় পাইছি, একটা হচ্ছে টি টু সময় পাইছি এবং আরেকটা সময় পাইছি সেটা হচ্ছে টি ওয়ান সময়, মাইনাসের ইউ মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস জি প্লাস জিএইচ ডিভাইড বাই কত জি। জাস্ট আমি এটা ভেঙে করতেছি এই জন্য বড় হইতেছে। আমাদের প্রশ্ন বলছে হচ্ছে দুটি সময়ের পার্থক্য কত, এবার দুইটা সময়ের পার্থক্য মানে কি, দুটার বিয়োগফল, টি টু মাইনাস টি ওয়ান, যেটা বড় থেকে ছোটটা আমরা বিয়োগ দেব, রাইট। তাহলে কি হয়ে যায় দেখো তো, টি টু মাইনাস টি ওয়ান বড়টা মাইনাস ইউ প্লাস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস জি এইচ ডিভাইড বাই কত বলতো, ডিভাইড বাই হচ্ছে আমাদের জি, এখানে কি আছে মাইনাসে মাইনাসে হয়ে গেছে সবগুলা কি বলতো প্লাসের, মাইনাসে মাইনাস হয়ে গেছে প্লাস, প্লাসের ইজ ইকুয়াল টু ইউ প্লাস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস জিএইচ ডিভাইড বাই হচ্ছে কত আমাদের জি। তাহলে এখানে যদি আমরা জি কমন নিয়ে নিই থাকতেছে কি বলতো 2 ডিভাইড বাই রুট ওভার ইউ স্কোয়ার প্লাস জিএইচ, রাইট। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করার ছিল, যে এখানে কিন্তু একটু এখানে একটা জিনিস খেয়াল করার ছিল, এটা কিন্তু 4 ছিল, এটা কত ছিল বলতো, এটা ছিল 4, এটা ছিল কি 4, তাহলে এখানে কি থাকবে বলতো, একটা মিনিট, এখানে থাকবে হচ্ছে 8, এখানে কত থাকবে বলতো 8 থাকবে, একটু মিস্টেক গেছে, তাহলে এই গেছে কত বলতো 4u স্কয়ার প্লাসের 8hg, ঠিক আছে, প্লাসের কত 8hg, তাহলে এখানেও কত হয়ে যাবে 8, এখানেও কি এখানে তাহলে 2, যেহেতু আমরা কমন নিয়ে নিছি 4 কমন নিয়ে নিছি, এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 2, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, কেমন, এখানে হয়ে গেছে প্লাসের 2gh। ওকে, তাহলে এবার এখানে কত হয়ে গেছে বলো তো, এখানে হয়ে গেছে হচ্ছে তোমার একটু মিস্টেক গেছে, সেটা হচ্ছে এখানে হয়ে যাবে হচ্ছে তোমার 2gh, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু আসছে ইউ স্কোয়ার 2gh, তাহলে ইউ স্কোয়ার হয়ে গেছে কত 2gh, তাহলে আলটিমেটলি কত হয়ে গেছে 2/g ইন্টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা হচ্ছে যে সময়ের যে আসলে পার্থক্য যেটা সেটা, 2/g আই গেস এখানে একটা প্লাস হওয়ার কথা, কেমন, এখানে এটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে। ওকে।
আচ্ছা না, একটা একটা জিনিস একটু আমরা আমরা একটা মিস্টেক করছি, ঠিক আছে? আমরা একটা জিনিস একটু মিস্টেক করছি, সেটা একটু যদি আমরা খেয়াল করি। আচ্ছা, এটা তো পড়ন্ত বস্তু, এটা কি নিক্ষিপ্ত পড়ন্ত বস্তু না নিক্ষিপ্ত বস্তু? উপরের দিকে ফেলা হয়েছে, তাহলে জি এর ভ্যালুটা কি থাকবে বলো তো? জি এর ভ্যালুটা আলটিমেটলি আমাদের কি থাকবে? একটু এখানে একটু সমস্যা হয়েছে। আমরা যদি দেখি যে জি এর ভ্যালুটা কিন্তু অলওয়েজ নেগেটিভই থাকবে, রাইট? এই যে জি এর ভ্যালুটা কি হবে বলো তো? জি এর ভ্যালুটা নেগেটিভ থাকবে। দ্যাটস মিন এখানে এটা নেগেটিভ হবে, এখানেও এটা কি হবে? জি এর ভ্যালুটা একটু নেগেটিভ থাকবে। জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা নিক্ষিপ্ত বস্তু। এটা কোন ধরনের বস্তু? উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, দ্যাটস মিন এটা নিক্ষিপ্ত বস্তু। তো নিক্ষিপ্ত বস্তু হওয়ার কারণে এই জিনিসটা এখানে কি হয়ে যাবে? এখানেও একটা কি হয়ে যাবে? আলটিমেটলি মাইনাস, এখানেও একটা মাইনাস আকারে চলে আসবে। দ্যাটস মিন এখানে একটা প্লাস হয়ে যাবে। দ্যাটস মিন আমার যে এই জিনিসটা হয়ে যাবে কি বলতো? নেগেটিভ 8, এটা হয়ে গেছে কত? ইউ স্কোয়ার। এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস চলে আসবে। জাস্ট এখানে একটু সামান্য একটা মিস্টেক হয়েছে, এই জিনিসটার জন্য সরি। ঠিক আছে? যেহেতু নেগেটিভ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসটা কি করতে হবে? বেসিক্যালি মাথায় রাখতে হবে। যেহেতু এই জিনিসটা কি বলতো? কেন মাথায় রাখতে হবে জিনিসটা? কারণ হচ্ছে এটা নিক্ষিপ্ত বস্তু, উপরের দিকে ফেলা হয়েছে। এটা কোন ধরনের বস্তু? নিক্ষিপ্ত বস্তু। উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে না? নিক্ষিপ্ত বস্তু। দ্যাটস মিন আমার একটু প্রবলেম হয়েছে। এখানে আমরা কি দেবো বলতো? ইউ স্কোয়ার মাইনাস, আমার এই জন্য একটু ঘাটকা লাগতেছিল যে কোথাও একটু সমস্যা হয়েছে, রাইট? এই জন্য সরি, তোমরা একটু জিনিসটা খেয়াল করে নেবে। তাহলে আমরা খুবই দুঃখিত, আমি 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 8gh ইউ স্কোয়ার মাইনাস 2gh। ওকে, এই জিনিসটা একটু খেয়াল করে নিতে হবে। তাহলে মোটামুটি ভাবে আমাদের জিনিসটা সলভ হয়ে গেছে। এই জিনিসটা আর তেমন প্যারাময়ের না। ওকে, তখন এই জিনিসটা সবগুলো এখানে কি হয়ে যাবে বলতো? এখানে সবকিছুগুলো হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, ইউ স্কোয়ার মাইনাস 2gh ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে এই জিনিসগুলো কি হয়ে যাবে বলতো? ইউ স্কোয়ার মাইনাস 2gh হয়ে যাবে। তখন হয়ে যাবে তোমার 2 ইন্টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই জিনিসটা হয়ে যাবে কি হয়ে যাবে বলতো? ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে 2/g ইউ স্কোয়ার মাইনাস 2gh আছে কি অপশনে? আছে। এই যে 2/g ইউ স্কোয়ার মাইনাস 2gh, সামান্য একটু ভুল হয়েছে। কেমন? জিনিসটা হচ্ছে যে যেহেতু এটা ই, দেখো উপরের দিকে কাজ করতেছে সব কম্পোনেন্ট, এইচ ইউ সব উপরের দিকে, বাট জিটা নিচের দিকে। দ্যাটস মিন জি এর যেটা এই কোয়ান্টিটিটা কি হবে বলতো? নেগেটিভ হবে, আর বাকিগুলো কি হবে বলতো? পজিটিভ হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। কেমন? আচ্ছা, ঠিক আছে, আশা করি এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। জাস্ট এখানে একটু একটা সামান্য মিস্টেক হয়েছে, জিনিসটা একটু খেয়াল রাখবো আমরা। আচ্ছা, এবার আসো আমরা নেক্সট দিকে যাই। সেটা হচ্ছে যে গাছ হতে 2 কেজি ভরের নারকেল নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা 7.6 নিউটন হলে নারকেলের ত্বরণ কত? নারকেলের ত্বরণ কত? এখন দেখো, সে যখন নিচের দিকে পড়তেছে, দেখো সে যখন নিচের দিকে পড়তেছে, পড়ার কারণ হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ। পড়ার কারণ, মেইন কারণ কি বলতো? নিচের দিকে পড়তেছে, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সে তাকে নিচের দিকে নিতেছে যে ভাই নিচের দিকে নাম তুই। কিন্তু এবার বাতাসের বাধা কি করবে? তার বিপরীতে কাজ করবে, একটা ত্বরণ দিয়ে, একটা ত্বরণ দিয়ে বিপরীতে কাজ করবে। তো নিচের দিকে যে বল, সেটা ধরো হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স, উপরের দিকে হচ্ছে এফ এয়ার। এই দুটোর যে বিয়োগফল, সেই বলেই তো বস্তুটা নিচে পড়তেছে। তাহলে এফ যদি হয় এফ জি মাইনাস কি এফ এয়ার, এফ জি কত বলো তো? 2 ইন্টু 9.8, বাতাসের বাধা কত? 7.6। এটা সমান সমান এফ বল হয়, এফ সমান সমান কি? এম এ, বল ইন্টু ত্বরণ, রাইট? আচ্ছা, এই ত্বরণটাই আমাকে এ ত্বরণ বের করতে বলছে, তার কারেন্ট ত্বরণ। এটা কত বলতো? 19.6 মাইনাস কত? 7.6। ওকে, ওকে। তো এই জিনিসটাকে লেখা যায় কি? 2 ইন্টু এ ইজ ইকুয়াল টু কত? 12 হয়ে গেছে না? এটা বিয়োগ করলে 12 হয়ে যায়। তাহলে এ এর ভ্যালু কত হয়ে যায়? 12/2 কত? 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? ইজি না একদম? যেটা নেট ফোর্স আছে, এই নেট ফোর্সে তো সে পড়তেছে। লব্ধি বল কত? নিচে, উপরের বিয়োগ। লব্ধি বল আমরা পড়ছি না এর মধ্যে, স্থিতিবিদ্যার মধ্যে? হ্যাঁ, তাহলে এটা কত? 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আচ্ছা ভাই, এই জিনিসটা একটু তোমরা একটু খেয়াল করি। হ্যাঁ, আমার একটু কাইন্ডলি একটু সময় হয়েছিল, আমি জাস্ট প্রথমে মনে রাখতে হবে, যেহেতু নিক্ষিপ্ত বস্তু, তাহলে জিটা কি হবে? অবভিয়াসলি নেগেটিভ হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। কেমন? ওকে, ইজি ছিল কিন্তু, এটা কিন্তু আহামরি তেমন কোনো কঠিন ম্যাথ ছিল না, একদমই ইজি একটা ম্যাথ ছিল। কেমন? হুম। আচ্ছা, এবার আসো,
9 মিটার/সেকেন্ড বেগে উড়ন্ত বেলুন হতে পড়ন্ত একটি পাথর 10 সেকেন্ড পর ভূমিতে পতিত হয়, পড়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল? আচ্ছা দেখো, ঘটনা ঘটছে হচ্ছে যে একটা বেলুন তোমার হচ্ছে এই বিন্দু থেকে তোমার ধরো ইউ 9 মিটার/সেকেন্ড বেগে সে তোমার ধরো উপরের দিকে যাইতেছিল, এমন সময় সে কি করছে বলতো, একটা ইয়েকে ফেলে দিছে, একটা পাথর ফেলে দিছে যা 10 সেকেন্ড পরে ভূমিতে পড়ছে। একটা পাথর ফেলে দিছে, সে পাথরটা 10 সেকেন্ড পরে কি পড়ছে, আমার ভূমিতে পড়ছে, এবং এই উচ্চতা তার লাগছে। এই পুরোটা কি উচ্চতা? পুরোটা হচ্ছে তোমার এই উচ্চতা। তো দেখো, যখন বলটা মানে ইয়েটা উপরের দিকে যাইতেছিল, যখন ছাড়ছে, যখন কি দেখো অভিকর্ষ ত্বরণ জি কি নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে? তোমার হচ্ছে যখন এই জিনিসটা ছাড়ছে, হ্যাঁ, ইউ যখন ছেড়ে দিছে, তখন কিন্তু বলটাও কি, যেহেতু তার একটা বস্তুর কি থাকে, প্রত্যেকটা বস্তুর গতি জড়তা থাকে, অর্থাৎ তার যেই দিকে যাওয়ার প্রবণতা সেই দিকেই অলওয়েজ থাকে, তার গতি যেদিকে তার যাওয়ার প্রবণতাও সেই দিকে। যেহেতু এই বেলুনটা 9 মিটার/সেকেন্ড বেগে যাওয়া একটা উড়ন্ত বেলুন হতে পাথরটা পড়ছে, পাথরটার টেন্ডেন্সি থাকবে যখন ফালাইছে বেলুনটার সাথে উপরের দিকে সেম বেগে যাওয়া। দ্যাটস মিন পাথরটার যে আদিবেগ সে ছিল ইউ, সেটা ছিল 9 মিটার/সেকেন্ড। বাট এটা ছিল কি উপরের দিকে। দেখো সব কোয়ান্টিটি কি নিচের দিকে, এইচ নিচের দিকে, সরণ নিচের দিকে, এগুলো নিচের দিকে, জি নিচের দিকে, বাট ব্যাগ উপরের দিকে। দ্যাটস মিন যেটা ভিন্ন দিকে, সেটা যেটা কম কোয়ান্টিটি, যেটা সেটার সাইডটা কি নেগেটিভ ধরতে হবে, তাহলে এটা উপরের দিকে। দ্যাটস মিন ব্যাগেরটা কি নেগেটিভ। 10 সেকেন্ড পরে ভূমিতে পড়ছে, আমার এইচ এর ভ্যালুটা বের করতে বলছে। কি বের করতে বলছে বলতো আমাদের? এই এইচ কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ এর ভ্যালুটা আমাদের বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, এইচ সমান সমান কি বলতো? ইউটি। এইচ সমান সমান হচ্ছে, যেহেতু পরন্ত বস্তু, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, পরন্ত বস্তু যেহেতু, ঠিক আছে। ওকে, এবার দেখো ইউ কত? -9। ইউ কত? -9 ইন্টু টি 10 সেকেন্ড। -9 কারণ কি, এটা তো বিপরীত দিকে যাচ্ছে, প্লাস হাফ ইন্টু জি। জি এর যে ভ্যালুটা সেটা তোমরা 9.8, রাইট? 9.8 ইন্টু কত? 10 স্কোয়ার, এটা কত হয়ে গেছে? -90 প্লাস 490। এটা যদি করি আমরা 490 আসে, তাহলে 490 থেকে 90 গেলে থাকে কত? 400 মিটার। দ্যাটস মিন যখন ফালানো হয়েছিল তখন বেলুনটা কত উচ্চতায় ছিল? যখন ফালাইছি বেলুনটা ভূমি থেকে 400 মিটার উচ্চতায় ছিল। ফালানোর সময় বেলুনটা কোথায় ছিল? ভূমি থেকে 400 মিটার উচ্চতায় ছিল। ইজি একদম। আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের হচ্ছে দ্বিমাত্রিক গতি, এরকম টাইপের ম্যাথ আসে, এর বাইরে আসেই না যে সর্বোচ্চ উচ্চতার সূত্র, এটা ডাইরেক্ট আসে সূত্র এগ্রিতে, কোশ্চেন ব্যাংকটা সলভ করলে দেখতে পারবা। ঠিক আছে, আরো প্রবলেম থাকলে তোমরা আসলে ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে আমাকে মেনশন দিয়ে দিতে পারো যে ভাই এটা প্রবলেম, আমার সলভ করে দেন, তো আমি করে দেবো, কেমন? আচ্ছা, প্রাসের গতি বা দ্বিমাত্রিক গতি। তো দ্বিমাত্রিক গতি হচ্ছে যে দেখো, এতক্ষণে আমি যে গতি নিয়ে আলোচনা করতেছিলাম, এই গতিটাকে শুধু আমি একটা দিক বরাবর আমি করতেছি, গতি দিতেছি বা অ্যাক্সিলারেট করতেছি বা বল প্রয়োগ করতেছি। বাট সচরাচর কি ঘটনা ঘটে, আমরা যখন মারি তখন আমরা লম্বভাবে যদি উপরের দিকে দিই, তাহলে আসলে বেশি আসলে উচ্চতা যাবে না, সেম জায়গায় এসে বস্তুটা পড়ে। বাট আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি পাঠাইতে চাই, হ্যাঁ, তো পাঠাইতে যদি চাও, তুমি ভূমি বরাবর যদি দাও, ভূমিতে কি আছে বলো তো? ঘর্ষণ আছে, ঘর্ষণের কারণে ওই দূরত্ব নাও যেতে পারে। তখন ধরো একটা ভ্যাকুয়ামে বাতাসহীন জায়গায় তুমি যদি মারো, উপরের দিকে ডিরেক্ট না মেরে এবং ভূমিতে গড়ায় না দিয়ে যদি তুমি একটা ভূমির সাথে কোন একটা অ্যাঙ্গেলে যদি মারো, তাহলে কিন্তু বস্তুটা অনেক দূরে যাওয়ার পসিবিলিটিস আছে। এই জন্য আসলে প্রাস নিয়ে আলোচনা করা, এবং ব্যক্তি মানে অ্যাকচুয়ালি সব কিছুর গতি প্রাস হয়। কারণ তুমি যখন একটা বলকে ঢিল মারো, তখন বাতাসের বাধার কারণে কি হয়, সে যে অবস্থানে আছে সেই অবস্থানে পড়ে না, তখন তার অবস্থানটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে প্রাসের গতি হয়ে যায়। সরলরৈখিক গতিতে কি ছিল, যেই বিন্দুতে ছিল সেই বিন্দুতেই ফিরে আসবে, ঠিক আছে। তখন আসলে ওই আমাদের নর্মাল বল নিক্ষেপ করলে এটা প্রাসের গতি হয়ে যায়। প্রাসের গতি হচ্ছে সোজা হিসাব যে ভাইয়া, ভূমির সাথে তুমি হচ্ছে কোনো একটা অ্যাঙ্গেলে একটা জিনিসকে নিক্ষেপ করবা, ঠিক আছে। সেই একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করলা থিটা, এই অ্যাঙ্গেলে নিক্ষেপ করার কারণে বস্তুটা জাস্ট এইভাবে একদম একটা অর্ধ গোলাকার যে একটা শেপ, অর্ধ গোলাকার শেপ, এই বস্তুটা মানে অপর পাশে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের প্রাস। তো এই প্রাসের যে এর মধ্যে বস্তুর যে কোনো একটা পয়েন্টে দেখো, এটা যদি বি ব্যাগে যদি নিক্ষেপ করো, তাহলে ব্যাগ একটা ভেক্টর রাশি, এটা যদি হয় ওয়াই এক্সিস এবং এটা যদি হয় এক্স এক্সিস, তার ব্যাগটা দুই ভাগে ভাগ হবে উপাংশ সূত্র অনুযায়ী। একটা হচ্ছে ভি কস থিটা,
অনুভূমি বরাবর, এবং আরেকটা হচ্ছে ভি সাইন থিটা উলম্ব বরাবর। এই ভি সাইন থিটা ব্যাগটা বস্তুকে উপরের দিকে নিতে সাহায্য করবে, যে উপরে ওঠো। আর বি কস থিটা এই ব্যাগটা এই বলটাকে বা যে অবজেক্টটাকে অনুভূমি বরাবর সরাইতে তোমার সহায়তা করবে। এই যে জিনিসটা অনুভূমি বরাবর যে দূরত্বটা, সেটাকে আমরা বলি হচ্ছে আর, রেঞ্জ বা পাল্লা। ঠিক আছে, পাল্লা, পাল্লা। আর উলম্ব বরাবর যে উচ্চতাটা এইচ, এটাকে আমরা বলি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা হাইট। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে হাইট। তো এই হচ্ছে প্রাসের যে বিষয়টা। তো উলম্ব বরাবর যে সূত্র, উলম্ব বরাবর ব্যাগের সূত্র ঠিক ওই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, যে নিক্ষেপ করলে তার ত্বরণ কি কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, সরণ বেগ উপরের দিকে। এই একটা পয়েন্টে আইসা বস্তুটা কি হয়ে যায়, অনুভূমি বরাবর হয়ে যায়। তখন তার যে উলম্ব বরাবর বেগ, যে ভি সাইন থিটার যে ভ্যালুটা, এর মান হয়ে যায় 0। এর মান কি হয়ে যায় 0 এই সর্বোচ্চ পয়েন্টে। কোন পয়েন্টে? সর্বোচ্চ পয়েন্টে। তাহলে বস্তুটা এই বরাবর যায় কেন? কারণ হচ্ছে তার ব্যাগের আরেকটা উপাংশ আছে যারা তার এই বরাবর ধাক্কা দেয়, প্লাস হচ্ছে যেহেতু অভিকর্ষ ত্বরণ আছে, এর জন্য সে সোজা এই বরাবর না গিয়ে জাস্ট একটা বাঁকা পথে আবার ফিরে আসে। তো যেভাবে ওঠে ঠিক সেভাবে আবার আগের পয়েন্টে ফিরে আসে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে তার পাল্লা। যে সময় নেয় এটাকে বলা হচ্ছে তার পর্যায়কাল। কেমন? এবার দেখো যে ঠিক vx বরাবর অর্থাৎ x অক্ষ বরাবর u cos আলফা t, u cos আলফা by in u sin আলফা, তারপর হচ্ছে তোমার হচ্ছে y অ্যাক্সিস বরাবর যে চেঞ্জ, এটাকে আমরা বলতে পারি u sin আলফা প্লাস মাইনাস gt। যে উপরের দিকে উঠতে গেলে g এর ভ্যালু মাইনাস, যখন ডাউন হয় তখন g এর ভ্যালু প্লাস, সর্বোচ্চ উচ্চতা u স্কয়ার sin স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা। আলফা হচ্ছে তোমার হচ্ছে যেই কোণে নিক্ষেপ করা হয়, এটাকে আলফা ধরলাম আমরা। ঠিক আছে, এটা যেই কোণে তোমার হচ্ছে নিক্ষেপ করা হয় ওই কোণটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কি সময় নেয়? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বলতে এই উচ্চতায়, এই উচ্চতায় উঠতে কি সময়, নট তার এটা পিরিয়ড না বা তার পর্যায়কাল না। পর্যায়কাল হচ্ছে, মনে রাখতে হবে, পর্যায়কাল হচ্ছে তার দ্বিগুণ, টু স্মল টি। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে পাল্লা, রেঞ্জ। বলছিলাম পাল্লা রেঞ্জ কি, পাল্লা রেঞ্জ হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই জি, এটা মনে রাখলে হবে। আরেকটা হচ্ছে তোমার পাল্লা, আর হচ্ছে এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট। এই যে তোমার হচ্ছে এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট। কেমন? এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট যে tan আলফা ইজ ইকুয়াল টু 4h বাই আর। এইচ হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা, আর হচ্ছে তার পাল্লা। ঠিক আছে, এটাই। আর আর ম্যাক্স অর্থাৎ পাল্লা সর্বোচ্চ হলে ইউ স্কোয়ার ডিভাইড বাই জি। ঠিক আছে, পাল্লা সর্বোচ্চ হলে ইউ স্কোয়ার ডিভাইড বাই কি, জি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ভুল আসছে, এটা 2 আলফা হবে। ঠিক আছে, ঠিক আছে যাবে, 2 আলফা হবে। এটা কি হবে? 2 আলফা হবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। পাল্লা সর্বোচ্চ হবে যখন হচ্ছে আমাদের আলফা 45 ডিগ্রি, অর্থাৎ তুমি যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, তাহলে সবচেয়ে বেশি তোমার হচ্ছে আনুভূমিক সরণ ঘটানো পসিবল। নট না, সর্বোচ্চ কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ফালাইতে পারো। এই জন্য যারা আসলে ভারী বল নিক্ষেপ করে, তারা আসলে এইভাবে যদি প্ল্যান না করে যতই জোরে মারুক ধরে নিতে পারবে না। একটা হ্যাংলা পাতলা লোক সে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারে, সে সর্বোচ্চ দূরত্ব নিতে পারবে। কারণ তোমার ফিজিক্স ম্যাথের বাইরে তো কিছু নাই, রাইট? এই জিনিসগুলো বাস্তব জীবনে এভাবে কাজে লাগানো যায়। তো আর ম্যাক্স এটা কখন হয়? যখন আলফার ভ্যালু হয় 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে। আনুভূমিকভাবে এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তুর পাল্লা। এবার ধরো আনুভূমিক বরাবর, অর্থাৎ তুমি একটা টেবিলের প্রান্ত থেকে তোমার ধরো একটা বস্তুর ঠিক এইভাবে নিক্ষেপ করলা, তোমার আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা ছেড়ে দিলা। সে কিন্তু সোজা যাইতে থাকে না, সে কিন্তু এইভাবে পড়ে যায়, রাইট? এটা যদি এইচ উচ্চতা হয়, সে এক্স দূরত্বে এভাবে পড়ে যায় না। এটা কি অর্ধ ইয়ের মতো হয় না, প্রাসের মতো হয় না? এটা একটা প্রাসই, রাইট? একটা অ্যাঙ্গেল এভাবে সে পড়ে গেছে, এটা প্রাসের মতো হয় না? অবশ্যই এটা একটা প্রাসের, এটাও কি একটা প্রাসের গতিই হয়। ঠিক আছে, তখন এটার নির্ণয়ের সূত্র যে আনুভূমিক উচ্চতা এইচ থেকে নিক্ষিপ্ত বস্তুর পাল্লা, এই জিনিসটা নির্ণয় করতে বলে। এই যে পাল্লা এক্স, এই জিনিসটা নির্ণয় করা হচ্ছে যে ওয়াই, মানে হচ্ছে এটা যদি তোমাদের ওয়াই হয়, তাহলে y is equal to gx স্কয়ার ডিভাইড বাই 2u স্কয়ার। এটা একটা অনেক কার্যকরী একটা সূত্র, এই জিনিসটা মনে রাখবে ভাইয়া, যে যদি আমার আনুভূমিকভাবে এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তুর পাল্লা x হলে y is equal to gx স্কয়ার ডিভাইড বাই 2u স্কয়ার। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু জিনিস কি বুঝছি? হ্যাঁ বুঝছি, যে একদম অনুভূমি বরাবর যদি নিক্ষেপ করো, সে সোজা না গিয়ে কি এভাবে নিচে পড়ে যায় অভিকর্ষ ত্বরণের অ্যাট্রাকশনের কারণে।
আচ্ছা, এগুলো 19-20 কোশ্চেন। একটি প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা এর সর্বোচ্চ, দেখো সুন্দর একটা জিনিস, একটি প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা এর সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হলে নিক্ষেপণ কোণ বের করো। সর্বোচ্চ উচ্চতার কি বলো? পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। কি বলেছে? একটি প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা এর সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, অর্থাৎ এই যে পাল্লা আর তা কার 4 গুণ বলতো? সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। আমরা একটু আগে পড়ছি যে টেন আলফা, আলফা হচ্ছে যেটা প্রক্ষেপণ কোণ বা নিক্ষেপণ কোণ, যে কোণে নিক্ষেপ করে, এটা কি 4h/r। এটাকে কি লেখা যায়? এটাকে আর লেখা যায় না? তাহলে টেন আলফার ভ্যালু কত? 1। তাহলে আলফার ভ্যালু কত হয়ে যায়? 45 ডিগ্রি হয়ে যায় না? আলফার ভ্যালু হয়ে যায় কত? 45 ডিগ্রি। ইজি একদম, রাইট? ওকে, এবার হলো নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত বস্তুর কণার একই পাল্লার জন্য দুটি নিক্ষেপণ কোণ হবে। একটির মান 22.5 ডিগ্রি হলে অপরটির মান কত? দেখো একটা জিনিস, সুন্দর বিষয়। পাল্লা সমান সমান কি বলতো? আর আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি না? দেখো তো, এটাই পাল্লার ইকুয়েশনটা ছিল না? রাইট, এটাই পাল্লার ইকুয়েশনটা ছিল। দেখো, এখন বলছে যে একই পাল্লা পাবো আমরা। পাল্লা কি পাবো? একই ধরনের পাল্লা পাবো। ঠিক আছে, একই ধরনের পাল্লা পাবো। বলছে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত বস্তু কণার একই পাল্লার জন্য দুটি নিক্ষেপণ কোণ বের করো। এখন একটা দেওয়া আছে 22.5 ডিগ্রি, আরেকটা যেটার জন্য সেম পাল্লা পাবো। পাল্লার কি হবে না? কোনো চেঞ্জ হবে না, সেম নিক্ষেপণ কোণের জন্য। তাহলে এই জিনিসটা কি হবে ভাইয়া? সেম নিক্ষেপণ কোণ যদি হয় তাহলে পাল্লাটা কি হবে? তো এনে একটা জিনিস খেয়াল করো, এই আর কে কি লেখা যায় বলো তো? সাইন 2 এর ভাঙাইলে কি লেখা যায়? সাইন এ ইনটু কি লেখা যায়? কজ আলফা লেখা যায় না? সাইন আলফা কজ আলফা ডিভাইড বাই জি। যায় কি যায় না? অবভিয়াসলি যায়। তাহলে এই জিনিসটাকে আমরা আবার এভাবে লিখতে পারি না? 2u স্কয়ার ইনটু সাইন কে কি লিখতে পারি? cos ইনটু 90 ডিগ্রি মাইনাস আলফা ইনটু সাইন ইনটু 90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইড বাই জি লেখা যায় কি যায় না বলো তো? যায়। দ্যাটস মিন সাইন আলফা দিয়ে যদি আমরা বের করি যে পাল্লা আসবে, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা দিয়ে বের করলে সেম পাল্লা আসবে। দেখো তো, দুইটা সেম জিনিস না? সেম জিনিস। দ্যাটস মিন একটা ইন্টারেস্টিং জিনিস এখানে, যে তুমি আলফা দিয়ে বের করলে যে কোণ আসবে, 90 মাইনাস আলফা দিয়ে বের করলে, সরি, আলফা দিয়ে বের করলে যে পাল্লা আসবে, 90 মাইনাস আলফা দিয়ে বের করলে সেম পাল্লা আসবে। পাল্লার কোনো কি হবে না? চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে এখানে একটা যদি দেওয়া থাকে 22.5 ডিগ্রি, আর একটা কি হবে? 90 মাইনাস আলফা। আলফা যদি আমরা ধরি হচ্ছে 22.5, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কি হবে? যদি থিটা, সেটা হবে 90 22.5, তাহলে এটা কি হয়ে যায়? 67.5 ডিগ্রি। এই যে এটা। ওকে ওকে, ভূমির সাথে 90 ডিগ্রি কোণে ইউ বেগে নিক্ষিপ্ত কোনো প্রাসের সর্বোচ্চ উচ্চতা কত? ভূমির সাথে কত ডিগ্রি কোণে নিক্ষিপ্ত? 90 ডিগ্রি। প্রাসের সর্বোচ্চ উচ্চতার সূত্র আমরা দেখছি কি? h ইজ ইকুয়াল টু হচ্ছে 2u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড বাই জি। সরি, মানে একটা জিনিস একটু ভুল লিখছি আমরা। ইউ স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2g। আচ্ছা, ইউ স্কয়ার 2g কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে, ইনটু কত? sin 90 হোল স্কয়ার। sin 90 এর ভ্যালু কত? 1। তাহলে ইউ স্কয়ার ডিভাইড বাই 2h, অর্থাৎ যদি 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, এটা সরলরৈখিক গতির মতো হয়ে গেছে, রাইট? ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে কি হয়ে গেছে? সরলরৈখিক গতির মতো হয়ে গেছে। কারণ কি, তখন 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে শুধু উপরের দিকে যাবে। ভূমি বরাবর উপাংশ কি? v cos থিটা। cos 90 এর ভ্যালু কত? 0। দ্যাটস মিন ভূমি বরাবর ব্যাগের কোনো কিছু থাকবে না। ভূমি বরাবর যেহেতু গতির কিছু নাই বা ব্যাগের কিছু নেই, দ্যাটস মিন সে ভূমি বরাবর যাবেও না। যে বিন্দুতে ফালাইছো এই বিন্দুতেই ব্যাক করবে। এবার আসো, রাইফেলের পাল্লা তোমার হচ্ছে 100 মিটার, না সরি, এটা 1000 মিটার। কেমন একটু ভুল আসছে, এটা ইয়ের কোশ্চেন, এগ্রির কোশ্চেন। বলছে চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির 1/6 হলে চন্দ্রের রাইফেলের পাল্লা কত হবে? আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখো, পাল্লা আর ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার sin 2 আলফা ডিভাইড বাই জি।
বলো তো ঠিক কি ঠিক না? এই জিনিসটা ঠিক কি ঠিক না? ঠিক। আচ্ছা এখানে ঠিকই আছে ডাইরেকশনটা নেই। আচ্ছা পাল্লা কি ঠিক কি ঠিক না বলো তো? ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু sin 2 আলফা ডিভাইড বাই জি, এটা পাল্লার সূত্র। আচ্ছা বলে পৃথিবী বলে রাইফেলের পাল্লা 100 মিটার, চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির 1/6 হলে চন্দ্রের রাইফেলের পাল্লা কত হবে? পৃথিবীতে পাল্লা 100, পৃথিবীতে পাল্লা 100। তো এবার চন্দ্রের পাল্লাটা বের করতে হবে। চন্দ্রের পাল্লা হচ্ছে আর প্রাইম। চন্দ্রে ধরো তুমি সেম বেগে নিক্ষেপ করবা, সেম বেগে সেম কোণে নিক্ষেপ করবা চন্দ্রে, এটা তুমি চেঞ্জ করবা না। বাট তার জি এর কিন্তু না, সবকিছু চেঞ্জ না করলেও জি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। জি হয়ে যাবে কি বলতো? পৃথিবীর 1/6। তাহলে হয়ে যাবে কি 6 ইন্টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই কত জি। এই জিনিসটা কি? এই জিনিসটা পৃথিবীর পাল্লার সমান। 6 কি পৃথিবীর পাল্লা, তাহলে 6 ইন্টু কত 100, তাহলে এটা কত হয়ে গেছে 600 মিটার। ইজি না? একদম ইজি। ঠিক আছে। আচ্ছা এবার আসো, যে ভূমিতে পতিত বোমা ফাটলে তার কণাগুলো ইউ গতিবেগে ছুটতে থাকে, ভূমিতে যে অংশ নিয়ে কণাগুলো ছড়িয়ে পড়ে তার ক্ষেত্রফল কত? আচ্ছা তোমার ধরো এখানে একটা ধরো হিরোশিমাতে একটা বোমাটা ফাটলো, বোমার উপাদানগুলো কি চারদিকে চারদিকে যেতে থাকে না, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে যেতে থাকে, অনুভূমি বরাবর যেতে থাকে, উল্লম্ব বরাবর যেতে থাকে, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে একটা ইয়ে বরাবর কি বরাবর একটা এরিয়া বরাবর, সর্বোচ্চ একটা এরিয়া এর এর প্রত্যেকটা জায়গায় পড়বে, বাট এই এরিয়ার বাইরে যাবেই না। সর্বোচ্চ পাল্লা এই এরিয়া পর্যন্তই হবে, সর্বোচ্চ পাল্লা কি হবে? এই এরিয়া পর্যন্ত হবে। বলছে যেই অংশ পর্যন্ত ছড়িয়ে পড়ে, একটা গোলাকার অংশ পর্যন্ত ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়া অংশের ক্ষেত্রফল বের করো। তোরা সর্বোচ্চ আর যায়, সর্বোচ্চ কতটুকু যায় বলতো? সর্বোচ্চ আর আর দূরত্বে যায়। সর্বোচ্চ কত দূরত্বে যায় এবার বলতো? সর্বোচ্চ আর দূরত্বে যায়। যেহেতু পরে ভিন্ন ভিন্ন দূরত্বে যায়, এটা আর মানে কি পাল্লা, মানে ভূমি বরাবর যায়। সর্বোচ্চ কখন যাবে বলতো? আর মানে এটা কখন যাবে বলতো? ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি, এটাই তো তোর পাল্লা। এটা সমান সমান ধর স্মল আর, এটা সর্বোচ্চ কত হবে? মানে বলছে যে যত অংশতে ছড়িয়ে পড়ে, হ্যাঁ এর সর্বোচ্চ যে অংশটা এটা তো তার রেডিয়াস। তাহলে এই সর্বোচ্চ অংশ কতটুকু কখন যাবে? যখন আলফার ভ্যালু 45 ডিগ্রি হয়। তাহলে আর সমান সমান কত হয়ে যায়? সাইন 90 ডিগ্রি ভ্যালু 0, তখন হয়ে যায় কি ইউ ডিভাইড বাই জি। ঠিক আছে, ইউ ডিভাইড বাই জি। এবার বলছে এর ক্ষেত্রফল কত? আর বেরিয়ে গেছে, তো এই এরিয়া বা ক্ষেত্রফল সমান সমান কি হয়ে যায়? পাই আর স্কয়ার হয়ে যায় না? পাই আর স্কয়ার, তাহলে পাই ইনটু আর কত ইউ স্কয়ার ডিভাইড বাই জি হোল স্কয়ার, তাহলে কি হয়ে গেছে পাই ইউ টু দি পাওয়ার 4 জি স্কয়ার। এটা হচ্ছে তার এরিয়া, ডি নাম্বার অ্যান্সার। ওকে, ইজি ছিল কিন্তু একদম। এবার আসো, 1 মিটার উঁচু একটি টেবিলের উপর দিয়ে গড়িয়ে একটি মার্বেল পরে 0.5 মিটার আনুভূমিক দূরত্বে মেঝেতে স্পর্শ করে গড়িয়ে পড়ার মুহূর্তে মার্বেলটির ব্যাগ কত ছিল? দেখো এই একটা মার্বেলকে ধরো ভূমি থেকে সেইভাবে পরে, মানে তোমার একটা টেবিল, তোমার হচ্ছে একটা টেবিল, টেবিল থেকে তোমার ধরো এই মার্বেলটা সেইভাবে ধরো ইউ বেগে তোমার এদিকে ছুটছে 0 0 ডিগ্রি কোণে, 0 ডিগ্রি কোণে পড়ে গেছে না? কারণ সে লম্ব বরাবর যাইতেছিল না, সে কি করতেছিল গড়ায় একদম লম্ব বরাবর যাইতেছিল, বাট সে কিছু না থাকার কারণে এভাবে সে পড়ে গেছে অভিকর্ষ ত্বরণের কারণে। এখানে এক্স, ভূমি থেকে আনুভূমিক দূরত্ব এক্স কত? 0.5 মিটার দূরত্বে আসছে। ওয়াই যেটা ছিল, ওয়াই কত ছিল বলতো? 1 মিটার উঁচু। কত মিটার উঁচু? 1 মিটার উঁচুতে ছিল। তাহলে বলছে মার্বেলটির গড়িয়ে পড়ার মুহূর্তে ব্যাগিও। আমি বলছি যদি এরকম সিচুয়েশন, প্রাসের এরকম সিচুয়েশন থাকে, তাহলে ওয়াই হয়ে যায় কি বলতো? তোমার জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইউ স্কোয়ার। আন্ডারস্ট্যান্ড? এটাই। তাহলে ইউআই এর ভ্যালু 1, তাহলে ইউ ইউ সমান সমান কি রুট ওভার জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। দেখো জি এর ভ্যালু কত বলো তো? আমরা এস্টিমেট যদি করি জি এর যে ভ্যালুটা সেটা আমরা ধরলাম 10 ই ধরলাম, জি এর ভ্যালু তো দেওয়া নাই, 10 ধরলাম, এটার ভ্যালু ধরলাম হচ্ছে 0.5 হোল স্কয়ার, এটার হচ্ছে আমাদের 2। তাহলে 2 যদি আমরা করি তাহলে 5 ইনটু 1/4, 5 ইনটু কত 1/4, তাহলে এটা যদি তুমি করো রুট ওভার 5/4, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট এর মান 1.11 মিটার পার সেকেন্ড আসে। ঠিক আছে, এর মান অ্যারাউন্ড এটার কাছাকাছি আসে। ঠিক আছে, এ হবে এটার অ্যান্সার। এবার জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে, তো বুঝতে হবে। ক্যালকুলেশনটা একটু ইয়ে করে নিও, হ্যান্ড ক্যালকুলেশন। ঠিক আছে,
সেটা একটু বুঝতে হবে। এই ছিল যে তোমার ধরো যাচ্ছে মানে কি, সে অনুভূমি বরাবর যাচ্ছে, দেন জি এর কারণে সে নিচের দিকে পড়ে গেছে, কারণ জি তাকে কি টানতেছে, অলওয়েজ নিচের দিকে টানতেছে। কেমন? এটা হচ্ছে তার অ্যান্সার, এবং এটা ইজিয়েস্ট ওয়ে এটা করার। আচ্ছা, এবার বলছে যে দেখো জিএসটি 22 তেসের একটা সুন্দর কোশ্চেন, যে এইচ দেওয়া আছে এত, আর দেওয়া আছে তো আলফা বের করো। আমরা অলরেডি জানি কি tan আলফা সমান সমান কি 4h/r 4 ইন্টু এইচ, এইচ এর কত 75/4, আর এর ভ্যালু 100, 4 4 কাটা, তাহলে tan কত হয়ে গেছে, tan আলফা হয়ে গেছে হচ্ছে তোমাদের 75/100। এটা সমান সমান কি লেখা যায় বলো তো, 25 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 3/4, তাহলে যায় tan আলফা ইকুয়াল টু কত 3/4। তাহলে আলফার ভ্যালু কত, tan ইনভার্স 1 3/4, tan ইনভার্স 1 3/4 আছে কি, tan ইনভার্স 1 4/3 আছে, cos ইনভার্স 1 4/3 আছে, tan ইনভার্স 1 2/3 আছে, ডি নান নাই তো, রাইট? দ্যাটস মিন অ্যান্সার কি হবে, নান। এটা দিলে তুমি পাবা 0, এটা দিলে তুমি কত পাবা, 0 পাবা। কারণ তোমার আমার অ্যাঙ্গেলের মান চাইছে, tan এ হোক এটা যে হোক, এটা তো ম্যাটার না, রাইট? দেখো একটা মজার জিনিস, এটা অ্যাঙ্গেলের মান চাইছে, tan এ কটে এটা চাইছে না, অ্যাঙ্গেল। এই যে এই জিনিসটা কি নির্দেশ করে, একটা কোণ নির্দেশ করে। সেম এই কোণটা কিভাবে নির্দেশ করতে পারে বলতো, এই যে দেখো এটা মানে কি বলতো, এ লম্ব ডিভাইড বাই ভূমি, তাহলে এটা কি বলতো, এই যে এই কোণটাই তো আলফাটা, রাইট? এই আলফা কোণটা নির্দেশ করতেছে, এই কোণটা আলফাটা। আমার কোণের মানটা জানতে চাইছে, এটা কত tan ইনভার্স 1 3/4, বাট এখানে তো নাই, বাট এটার সমপরিমাণ কি কোনো মান আছে এখানে, cos আছে একটা, দেখো তো cos এর সাথে মিলে কি মিলে না, না মিললে নান, এর আগে নাম দেওয়া যাবে না। দেখো তো এখানে যদি আমরা cos আলফা করি, এটা কি হয়ে যায় বলতো, cos কি বলতো, ভূমি ডিভাইড বাই এটা, রাইট? ভূমি ডিভাইড বাই কত, এটা। আমি কেন, হ্যাঁ অ্যান্সার ডি হবে, বাট কেন আমি আমি তাও জিনিসটা এশিওর হয়ে নিতে চাচ্ছি, আমি জিনিসটা কি হয়ে নিতে চাচ্ছি, এশিওর হয়ে নিতে চাচ্ছি। যদি ইয়ে না হয়, এমন হয় যে বি তে অ্যান্সারটা থাকে, যদি এরকম থাকতো যে ধরো cos ইনভার্স, তাহলে আলফার ভ্যালু কি হয়ে যাবে বলতো, cos ইনভার্স 1 4/5। জাস্ট ভাগ্যিস এখানে cos ইনভার্স 1 4/5 নাই, যদি চালাকি করে এখানে ইয়ে দিয়ে দিতাম 4/5 দিয়ে দিতাম, তাহলে অ্যান্সার কিন্তু আমার কি cos ইনভার্স 1 4/5 ই হতো। বাট যেহেতু দেওয়া হয় নাই, দ্যাটস মিন অ্যান্সার এখানে কি হয়ে যাবে বলতো, ডি হয়ে যাবে। বাট কখনো কখনো এই জন্য আমি বলবো, যদি tan এর সেম নাম দিয়ে যদি cos সাইনে দেওয়া থাকে অপশনে, তাহলে তোমরা একটু এটা চেক করে নিবা যে আসলে মিলে কি মিলে না। কারণ আমার তো এটা কোন, আলফা কি কোন, tan এ থাকতে হবে এমন কোনো কথা না, এটা কোন একটা, কোনটা মিললেই হয়ে যায়। এর জন্য আর কি জিনিসটা যে চেক দিতে হবে যে cos এর সাথে মিলে কি মিলে না, যেহেতু একটাই অন্য ইয়ে আছে, ত্রিকোণমিতিক অনুপাত আছে। আর অ্যাকচুয়ালি এটা আসলে হবেই না বোঝা যাইতেছে, কারণ কি বলতো, এটা কেন বোঝা যাইতেছে এটা হবেই না, এটা হবে না কারণ কি বলতো, 4 উপরে আছে, কি আছে বলতো, 4 আছে উপরে। এখন 4 উপরে থাকলে cos ইনভার্স 1 এর ভ্যালু কি হয়ে যেতেছে বলতো, 1 এর বেশি হয়ে যাইতেছে। বাট cos এর ভ্যালু তো cos আলফার ভ্যালু তো এত বেশি হয় না, cos আলফার ভ্যালু -1 এর সমান বা এর থেকে বড়, এবং 1 এর সমান বা এর থেকে ছোট। এটা হবেই না, এটা ডি না হবে। বাট তাও আমি বললাম যেভাবে থাকলে একটু চেক দিয়ে নিবা। আচ্ছা, বুলেট তক্তা ভেদ, মানে একটা ইয়ের মধ্যে যদি তোমার ধরো তুমি একটা বন্দুকের গোলা ছড়লা তুমি, আচ্ছা এই জিনিসটা কি হলো এটা বুঝলাম না। তোমার হচ্ছে একটা বন্দুক থেকে তোমার ধরো একটা গুলি ছোড়া হলো, গুলিটা তোমার হচ্ছে একটা তক্তা আছে, কতগুলো শীট আছে, এই শীটের ভিতরে প্রবেশ করলো, ঠিক আছে? তোমার ধরো এস দূরত্ব অতিক্রম করে যদি সে আদিবেগের 1/n অংশ হয়ে যায়, অর্থাৎ সে তোমার ধরো ইউ দূরত্বে যাইতেছিল, সে এই এস অতিক্রম করার পর তার যে বেগ, এই বেগ হয়ে গেছে ইউ ডিভাইড বাই 3, মানে 1/n অংশ হয়ে যায়, ইউর 1/3 হয়ে যায়। তখন যে আরো কত দূরত্ব যাবে, এবার ধরো তার ব্যাগটা কি বাধার কারণে তার ব্যাগটা কমতেছে, বাট এখন তো ফুল কমে নাই, আরো যাবে এক্স দূরত্ব, এই এক্স দূরত্ব যাবে হচ্ছে এস ডিভাইড বাই এন স্কোয়ার মাইনাস 1। মনে রাখতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে, আদি বেগের যদি 1/n অংশ হয়ে যায়, যদি বলে যে আদি বেগের হাফ অংশ হয়ে গেছে, আদি বেগের 1/3 অংশ তোমার ব্যাগ হয়ে গেছে, ব্যাগ হারায় না, ব্যাগ এত হয়ে গেছে যে আমি যদি বলি যে আঘাত করার পর ব্যাগ আমাদের 1/3 অংশ হয়ে গেছে আদি বেগের, তখন সূত্র হবে এস ডিভাইড বাই এন স্কোয়ার মাইনাস 1, যে এক্সট্রা কতটুকু যাবে, এস যাওয়ার পর আরো কতটুকু যাবে। কিন্তু যদি এরকম হয় যে এস দূরত্ব অতিক্রম করার পর ব্যাগের 1/n অংশ হারায়, আর হয়ে যায় কিন্তু সেম না, হারায় মানে এতটুকু বাদ দিয়ে দিতে হবে, আর এত হয়ে যায় মানে এততে পৌঁছাই গেছে, ঠিক আছে? তো এত অংশ যদি হারায় থাকে, এই জিনিসটা মনে রাখতে হবে, এই দুইটা কথা। একটা হচ্ছে
তোমার হচ্ছে হারায়, আর একটা হচ্ছে এত হয়, হারায় হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। আরো দ্রুত যাবে কি x ইকুয়াল টু s n মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই 2s n মাইনাস ওয়ান। শর্টকাট এন তো এটা অনেক লং কাটে করা যায়, এত লং মনে রাখা পসিবল না। এই দুইটার জাস্ট টার্ম হারায় এবং হয়, এই জিনিসটা সময় একটু মনে রাখতে হবে। একটি বুলেট এত সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ অর্ধেক হারায়, ব্যাগ কি হয়ে গেছে, অর্ধেক হারায়। লক্ষ্যবস্তুর প্রতিরোধ সুষম হলে বুলেটটির আর কত দূর যাবে, আর কত দূর যাবে সেটা ধরো হচ্ছে এক্স। এখন দেখো প্রথমত হচ্ছে গতি সুষম বলতে বোঝায় যে যে মন্দনটা হচ্ছে বা যে বাধা বলটা, এটা প্রত্যেকটা মানে ইউনিফর্ম জিনিসটা প্রত্যেকটা সময় সেম বাধা দিচ্ছে। তাহলে এই জিনিসটা সমান সমান কি হয়ে যায় বলতো, এস ইন্টু তোমার এই যে এখানে দেখো কি আছে বলতো n মাইনাস ওয়ান, এই যে তোমার হচ্ছে এই যে জিনিসটা দেখো s ইন্টু n মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই কত 2n মাইনাস ওয়ান। এটা কেন দিলাম বলতো, কারণ এখানে হারাই কথাটা লেখা আছে। কি কথা দেখো, হারাই হলে কি থাকবে, এই সূত্রটা থাকবে। তাহলে কত লক্ষ্যবস্তুর কত হারায়, ব্যাগ অর্ধেক হারায়। তাহলে কত গেছিল বলতো, 3 সেন্টিমিটার গেছিল। অর্ধেক মানে কি হাফ মাইনাস ওয়ান হোল স্কোয়ার। n n এর ভ্যালু 2, সরি n এর ভ্যালু কত বলতো, হাফ না তো, n এর ভ্যালু তো 2, সরি n এর ভ্যালু 2। তাহলে 2 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 1, তাহলে জিনিসটা কি হয়ে যাবে 3 ইন্টু 1 স্কোয়ার ডিভাইড বাই 4 মাইনাস 1। তাহলে কত হয়ে গেছে 3 ডিভাইড বাই 3, তাহলে কত হয়ে গেছে আরো 1 সেন্টিমিটার যাবে। ঠিক আছে, আরো 1 সেন্টিমিটার কি করবে সে যাবে। এই যে দেখো সে কত সেন্টিমিটার যাবে, আরো 1 সেন্টিমিটার যাবে। 1 বাই n মানে কি, এখানে হারায় মানে কত বলছে, মানে 1 বাই 2 হয়ে যায় না, এটাই তো n। এই 2টা নিচে যেটা থাকে সেটাই n না, হারানোর ক্ষেত্রে 1 বাই n যেটা থাকে সেটাই তো n। 1/3 হতে পারতো, আরো অনেক কিছু হতে পারতো। ঠিক আছে, আচ্ছা তাহলে এর মাধ্যমে আসলে গতিবিদ্যা এর থেকে আসলে আরো ঝামেলার কিছু আসে না, এগুলোর ভিতর থেকে এই সূত্রগুলো থেকে সহজ কিছু ম্যাথ আসে, যদি তোমরা প্র্যাকটিস করো আমার এই লেকচার স্লাইডটা দেখার পর ইজিলি পারার কথা। কেমন, তো আচ্ছা আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে জটিল সংখ্যা। হ্যাঁ, জাস্ট একটা করে কোশ্চেন আসে, বাট জিনিসটা অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার, ইজি কোশ্চেন, এবং কয়েকটা জিনিস মনে রাখলে কিন্তু ইজিলি তুমি এটা থেকে একটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা, বাইরে থেকে আসার পসিবিলিটি নাই। যেমন এর থেকে আসে হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় কিছু জিনিসপাতি, তার হচ্ছে বর্গমূল সম্পর্কিত কিছু, আই এর সিরিজ মানে হচ্ছে আই জটিল, হচ্ছে ওমেগা রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এগুলো বাদে তোমার এই জটিল সংখ্যা থেকে বাইরে কিছুই কোশ্চেন আসবে না এগুলিতে। ঠিক আছে, আর অবশ্য নাইও এগুলো বাইরে কিছু আসার মতো। আচ্ছা, আর্গুমেন্টের যে বিষয়টা বা মডুলাসের বিষয়টা, মডুলাস প্রথমত জিনিসটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জটিল সংখ্যার যে বিষয়টা, জটিল সংখ্যার জিনিসটা আসছে হচ্ছে যে ঋণাত্মক কিছুর যদি আমি যদি বর্গমূল বের করতে চাই, দেখো ঋণাত্মক কিছুর বর্গমূল কিন্তু হয় না, ঠিক আছে, তখন এটা থেকে জটিলের বিষয়টা আসছে যে তারা ধরছে এ কে বাইরে রেখে এটা ইয়ে করে দাও এ আই, এ যে আই, আই কে ইমাজিনারি একটা নাম্বার ধরছে যেটা পসিবল না, বাট ইমাজিনারি ধরা হয়েছে, তখন আসলে আমার যে সংখ্যার যে এটা আরো বিস্তৃত হয়েছে, সংখ্যার যে তোমার হচ্ছে যে একটা বাউন্ডারি এটা আরো বেড়ে গেছে। তো তারা এরপরে বলছে যে প্রত্যেকটা সংখ্যার দুইটা অংশ থাকে, হ্যাঁ প্রত্যেকটা সংখ্যার কি থাকে, দুইটা অংশ থাকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আইভি, একটা হচ্ছে তোমার হচ্ছে বাস্তব পার্ট আর একটা হচ্ছে অবাস্তব পার্ট, প্রত্যেকটা সংখ্যার দুটো অংশ বাস্তব এবং কি অবাস্তব। তো যে যে সংখ্যাগুলো হচ্ছে রিয়েল নাম্বার যেগুলো বলে আর, হ্যাঁ ঠিক আছে, রিয়েল নাম্বার এগুলোর মধ্যে হচ্ছে তোমার এই যে ভিটা জিরো থাকে, রিয়েল নাম্বার হচ্ছে ভিটা কি থাকে জিরো থাকে। আর যদি তোমার ইমাজিনারি নাম্বার হয় দুইটাই থাকে, বাস্তবও থাকতে পারে অবাস্তবও থাকতে পারে, এ হচ্ছে জিনিসটা। ঠিক আছে, তাহলে এই একটা সংখ্যা, তাহলে যে কোনো একটা সংখ্যা এ প্লাস যদি আইভি থাকে অর্থাৎ যার মধ্যে ইমাজিনারি সেটটা আছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি জটিল সংখ্যা। তাহলে এর মডুলাস নির্ণয় হয় এভাবে আর আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি জিনিসগুলো এগুলো আলোচনা করা হয়েছে, ঠিক আছে, আমরা ওই যে এর মধ্যে আলোচনা করছিলাম এগুলা, যে আসলে ওই সরল রেখার মধ্যে এগুলো আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, মডুলাস। এবার আসো এর যে কোণ নির্ণয়, একটা জিনিস এটা এটার মেইন বিষয়টা হচ্ছে কি তোমার হচ্ছে আর্গন চিত্রে প্রকাশ। কি চিত্র, আর্গন চিত্রে প্রকাশ, যেখানে আর্গন চিত্রে এ বরাবর বাস্তব পার্টটা থাকে, এ বরাবর থাকে হচ্ছে কি অবাস্তব পার্টটা, এটা হচ্ছে আর্গন চিত্রে প্রকাশ। এটাকে কি বলে, আর্গন চিত্রে প্রকাশ। ওই আর্গন চিত্রে তোমার কত অ্যাঙ্গেলে আছে এটা হচ্ছে তার কোণ, আর কত দূরত্বে আছে এটা হচ্ছে তার হচ্ছে কি মডুলাস। ঠিক আছে, এটা হচ্ছে আর্গন চিত্রের বিষয়টা। আচ্ছা,
এ হচ্ছে একটা হচ্ছে রিয়েল জেড হচ্ছে এ, ইমাজিনারি যে জেড, ইমাজিনারি জেড এর ইমাজিনারি পার্ট হচ্ছে ভি, ঠিক আছে, ভি যেটা সেটা। আচ্ছা, তো আর্গুমেন্ট যদি আমরা নির্ণয় করতে বলি যে তোমার হচ্ছে আর্গুমেন্ট, এটা ডিপেন্ড, দেখো এটা ডিরেক্ট মুখস্থ করো ভাইয়া, এত কাহিনী জানা বাইয়া জানা, আমরা জটিল সংখ্যা সরি আমরা সরল রেখার মধ্যে এই জিনিসটা ভালোভাবে আলোচনা করে দিছি, আমি একদম সুন্দরভাবে আলোচনা করছি যে এগুলো কিভাবে আসছে সরল রেখাটার মধ্যে। তো এক্স ওয়াই যদি থাকে, দুইটাই পজিটিভ থাকলে আর্গুমেন্ট হয়ে যাবে হচ্ছে তোমার tan ইনভার্স 1/x, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ হলে হয়ে যাবে এক্স কোনটা এটা দেখাই আছে, বাস্তব পার্ট যেটা সেটা যদি পজিটিভ হয়, অবাস্তবটা যদি বাস্তব পার্টটা নেগেটিভ, অবাস্তবের সহগটা যদি পজিটিভ হয় তখন হয়ে যাবে পাই মাইনাস tan ইনভার্স 1/x, দুটোই নেগেটিভ হলে পাই প্লাস tan ইনভার্স 1/x, অথবা এই জিনিসটাকে আবার আমরা এইভাবেও লিখতে পারি মাইনাস পাই প্লাস tan ইনভার্স 1/y/x, ঠিক আছে, মডুলাস। আবার এই জিনিসটাকে লেখা যায় একটা বাস্তবের সহগ পজিটিভ এবং অবাস্তবের সহগ নেগেটিভ হলে আর্গুমেন্ট মাইনাস tan ইনভার্স 1/x হয়ে যায়। আর যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট আর আর্গনের যে যে চিত্র সেটা প্রায় সিমিলার, কেমন? আচ্ছা, এবার আসো যে a প্লাস আইভি প্রকাশ এইভাবে যদি, এটা হচ্ছে কমন ফর্ম, এটা কি হচ্ছে জটিল সংখ্যার যে আমরা জেড যে লিখছিলাম, জেডের একটা কমন ফর্ম লিখছিলাম না, এ আইভি, যার মধ্যে একটা বাস্তব থাকবে একটা অবাস্তব থাকবে, এটাই তো। তো দুইটা এটা যদি এরকম যদি দেওয়া থাকে, দেখো এটা এগ্রি করছো 19-20 কোশ্চেন, এরকম দেখলে তাকে এ বাই অর্থাৎ সিঙ্গেলে প্রকাশ করতে হবে। তো এরকম যদি প্রকাশ করতে হয় তোমার বের করতে হবে বি এর মানটা। তো বি এর মানটা বের করতে আমাদের এই জিনিসটা কি বলতো, এভাবে প্রকাশ করবে, একটা বাস্তব প্লাস হচ্ছে আই প্লাস একটা অবাস্তবের সহগ, এভাবে আনতে হবে। তো দেখো নিচে কি আছে, নিচেও একটা অবাস্তব আছে, যদি না থাকতো তাহলে জাস্ট ভাগ করে দিলেই হয়ে যেত, বাট এই জিনিসটা কিভাবে প্রকাশ করতে হলে দেখো 3i আছে, 2 মাইনাস আই আছে, নিচে আমার কি করা যাবে না, নিচে আই রাখা যাবে না, নিচে আই রাখা যাবে না, এভাবে a প্লাস আই বি আকারে প্রকাশ করে বি এর অর্থাৎ আই এর সাথে সহগটাই তো বি, সেটাই বের করতে বলছে। তো দেখো এই জিনিসটা করতে হলে তোমার হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, নিচেরটার কি দিয়ে গুণ করতে হবে, অনুবন্ধী। অনুবন্ধী আমি বলছি, আমরা অনুবন্ধী জিনিস জানি, আমরা যারা লেকচার গুলো দেখতেছো তারা জানো আসলে অনুবন্ধী জিনিসটা কি, একদম ফার্স্ট লেকচারে বলা হয়েছে। অনুবন্ধী হচ্ছে জাস্ট তার চিহ্নটা, মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, নিচেরটার অনুবন্ধী এরকম থাকলে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ দেব, তাহলে নিচেরটার যদি অনুবন্ধী দিয়ে তুমি গুণ দাও, এবার আসো এই জিনিসটাকে এবার গুণ দিতে শুরু করো, 4 প্লাস 2i সাই প্লাস এর হচ্ছে 6i, তো এখানে হয়ে যায় 3i স্কোয়ার, নিচে হয়ে যায় কি বলতো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এত আই স্কোয়ার। এই জিনিসটা আলটিমেটলি যদি তুমি করো এই জিনিসটা কি হয়ে যায়, আই স্কোয়ার সমান সমান কি -1, আই যদি হয় √1, তাহলে আই স্কোয়ার কি হয়ে যাবে -1 হয়ে যাবে, তাহলে এটা যদি হয়ে যায় 1 প্লাস কি বলতো 8i, এবার এর জিনিসটা করি 4, এটা হয়ে যায় +1, তাহলে জিনিসটা হয়ে গেছে কত বলতো 1/5 প্লাস হচ্ছে 8/5i। আচ্ছা দেখো তো এটার যদি আমরা এটার সাথে তুলনা করি, a প্লাস আই বি এর সাথে তুলনা করি, মানে বিটা চাইছে, বি কি বলতো আই এর সাথে যে সহগটা, হ্যাঁ অবাস্তব সহগটা, এটা কত বলতো 8/5, আই এর সাথে কি আছে 8/5 আছে, তাহলে ভি এর ভ্যালু কি হবে 8/5 হবে, ইজি না, একদম ইজি। ওকে, এবার বলছে এটার মডুলাস বের করে দেখাও, মডুলাস জিনিসটা এগ্রি 22-23 কোশ্চেন, রিসেন্ট এগ্রির একটা কোশ্চেন যে এটার মডুলাসটা বের করে দেখাও। এর আগে এই জিনিসটাকে আমরা আগে কি আনতে হবে, মডুলাস আমি বলছি এর আগে a প্লাস আইভি আকারে যদি আনতে পারো দেন না মডুলাস তুমি বের করবা, রুট বাস্তবের সহগ প্লাস হচ্ছে অবাস্তবের সহগ স্কয়ার, এইভাবে না মডুলাসটা বের করতে পারবা, ওটা তো দেওয়া নাই, আমি বলছি এরকম থাকলে কি করতে হবে বলো তো, অনুবন্ধী নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ দিবা, নিচেরটা কি এত, তাহলে এটার অনুবন্ধী কিন্তু -2√2i, ভাগ দাও কত হয়ে গেছে -1 প্লাস 2√2i, -1 2√2i, ঠিক আছে। আচ্ছা এবার এই জিনিসটা যদি আমরা দেই -1 2√2i, এটার সাথে এটা করলে -2√2i, মাইনাসে মাইনাসে -2√2i কি হোল স্কয়ার, নিচে কি থাকে বলতো a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস a হোল স্কয়ার -2√2i হোল স্কয়ার, তাহলে উপর নিচ গুলো একটু যদি তুমি একটু কাটাকাটি করো তাহলে দেখো তো তুমি কি পাবা,
ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি তুমি একটু করো তাহলে হয়ে যাবে মাইনাসের 1, এখানে যাবে মাইনাসের 4√2i। এটা যদি তুমি করো এটা হয়ে গেছে 8, তাহলে প্লাসের কত হয়ে যাবে, প্লাসের 8 হয়ে যাবে। আই স্কোয়ার যদি -1 হয়ে যায় তাহলে এই জিনিসটা হয়ে যাবে কত, তোমার এটা হয়ে যাবে হচ্ছে 1 স্কোয়ারের -1 স্কোয়ার করলে 1, এটাকে করলে হয়ে যাবে প্লাসের 8, রাইট। তখন আলটিমেটলি এই জিনিসটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে জিনিসটা কি হয়ে যাবে বলো তো, উপরে হয়ে যাবে হচ্ছে 7 মাইনাস কত বলো তো, দেখো তো উপরে কি হয়ে যাবে 7 হয়ে যাবে না, দেখো তো মাইনাসের 1 আছে, এখানে আছে কত মাইনাসের 1 আছে, আর এখানে 2√2 মিলে হয়ে গেছে কত, এখানে অলরেডি একটা মাইনাস ছিল সামনে, আই স্কোয়ার ইকুয়াল টু -1 হয়ে গেছে, তাহলে 2√2 কত হয়ে যায় বলো তো, 2√2 হয়ে যায় তোমার 4 ইন্টু 8, তাহলে প্লাসের 8 প্লাসের 7, এটা হয়ে গেছে কি 2√2i 4√2i হয়ে গেছে, মাইনাসের 4√2i। নিচে কি আছে দেখো তো, নিচে আছে 1 প্লাস 8, নিচে কি আছে বলো তো, নিচে আছে হচ্ছে তোমার 1 প্লাস 8। ওকে, নিচে আছে 1 প্লাস 8। ওকে, তাহলে জিনিসটা যদি করি হয়ে যায় কত 7/9 মাইনাস 4√2/9i। এবার এটার বের করতে হবে কি বলতো, এটার বের করতে হবে তোমার মডুলাস। ওকে, এটার বের করতে হবে কি আমার মডুলাস। এটা যদি aib আকারে প্রকাশ করি, এটা হচ্ছে a, এটা a, -4√2/9 হয়ে যায় কি v, তাহলে মডুলাস r সমান সমান কি হয়ে যায় √7/9 হলো স্কয়ার প্লাস -4√2/9 হলো স্কয়ার। 49/81 প্লাস এখানে হয়ে গেছে কত বলো তো, বলো 32/81। ওকে, হয়ে গেছে কত 81/81, তাহলে 81 যদি কাটা যায় থাকে হচ্ছে কি √1, √1 মানে কত 1। দেখছো, দেখছো এগ্রিতে কিন্তু মারাত্মক কোশ্চেন আসতেছে, সো এগুলো নিয়ে তোমার একটু কি হতে হবে, অ্যালার্ট হতে হবে। দেখছো √1 জাস্ট একটু একটা লেন্থ, দেখছো আমার এআই আমরা কি জানি যে মডুলাস বের করতে হলে aib r = √a² প্লাস b স্কয়ার, এই জিনিসটা তো জানি, তো এই ফর্মেটটা তো আগে আনতে হবে। এত এর আর্গুমেন্ট কত, এগ্রিকালচার 23-24 মানে এই ইয়ারে আসছে। আর্গুমেন্ট মানে কি বলতো, দেখো আর্গুমেন্ট দুইটাই নেগেটিভ, দুইটাই নেগেটিভ থাকলে আমরা কি মনে রাখছি, পাই প্লাস tan ইনভার্স 1/x দুইটাই নেগেটিভ হলে, বাস্তব অবাস্তবের দুইটাই নেগেটিভ হলে, তাহলে কত পাই প্লাস tan ইনভার্স 1 মডুলাস অফ -2 রাইট, রাইট, এটাকে কি লেখা যায় পাই প্লাস tan ইনভার্স 1 পাই প্লাস কত লেখা যায়, পাই tan ইনভার্স 1 এর মান পাই/4 বা 45 ডিগ্রি। তাহলে এই জিনিসটা যদি কমন নেই কি হয়ে যাবে 4 পাই প্লাস পাই ডিভাইড বাই কত 4, হয়ে যাবে কত 5 পাই/4, 5 পাই/4 আছে কি, হ্যাঁ আছে, ইজি ছিল না, এবার আসছে কিন্তু কোশ্চেনটা। আচ্ছা, এর অনুবন্ধী জটিল সংখ্যা কোনটি, একটা সুন্দর জিনিস। অনুবন্ধী মানে কি বলো ভাইয়া, আমি বলছি যে a প্লাস b এই সংখ্যাটার অনুবন্ধী হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টার মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে দাও, মানে a মাইনাস b হচ্ছে এটার কি বলতো কনজুগেট বা অনুবন্ধী। এটা নিয়ে আলোচনা হয়েছিল হ্যাঁ ফার্স্ট ক্লাসে। যে জটিল সংখ্যার অনুবন্ধী হচ্ছে a প্লাস b যদি হয় এটার অনুবন্ধী হচ্ছে a মাইনাস iv, যদি মাইনাসে মাইনাসের iv হয় এর যে কনজুগেট এটা হয়ে যাবে মাইনাসে প্লাস iv। ঠিক আছে, কনজুগেট বা অনুবন্ধী, ঠিক এটার অনুবন্ধী কি হবে, এটার অনুবন্ধী 2 + 3i, এভাবে লিখতে হবে। জটিল সংখ্যার অনুবন্ধী কি এভাবে লিখতে হবে যে আমার জটিল সংখ্যাটা প্রকাশ কিভাবে করে, প্রথমে বাস্তব প্লাস হচ্ছে পরে অবাস্তবটা লেখে। তাহলে জটিল সংখ্যার অনুবন্ধী নির্ণয় কি, যে এই দুইটার মাঝামাঝি, ঠিক আছে, প্রথমে বাস্তব পার্টটা লিখবা পরে অবাস্তব পার্টটা লিখবা, লেখার পর এটার মাঝামাঝি যে চিহ্নটা আছে শুধু সেটা চেঞ্জ হবে, মাঝামাঝি প্লাস আছে মানে চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, এটাই তার অনুবন্ধী। দেখো তো আছে না, এই দেখো 2 - 3a আছে না, এটা আছে। ভাই এটা হলো না কেন, কারণ জটিল সংখ্যাটাকে তার জটিল সংখ্যা যেভাবে প্রকাশ করে সেভাবেই করতে হবে, জাস্ট অবাস্তব পার্টের সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এভাবে জটিল সংখ্যাকে প্রকাশ করে। তো এভাবে প্রকাশ করার ফলে এই দুইটার মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এভাবে প্রকাশ করলে 2 + 3i, এই দুইটার মাঝখানের চিহ্ন কি
প্লাস আছে মানে এটার এই 3i এর সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসের 3i হয়ে গেছে, তাহলে মাইনাসের 3i প্লাস 2। ওকে, এর মডুলাস কোনটি? এর মডুলাস আমি কি বলছি, এর মডুলাস বের করতে লাগে কি a প্লাস iv আকারে প্রকাশ করতে হবে। এর জন্য কি করতে হবে, নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ দিয়ে দাও, 2 প্লাস 3i। হোল স্কয়ার উপরে গুণ করো, 10 প্লাস 15i মাইনাসের 2i সাই মাইনাসের 3i স্কয়ার। ঠিক আছে, এখানে হয়ে গেছে কত, 10 প্লাস এর কত হয়ে গেছে 13i, এখানে হয়ে গেছে কি প্লাসের 3, নিচে কত হয়ে গেছে দেখো তো 4 প্লাস 9। তাহলে এই জিনিসটা কি হয়ে গেছে, উপরে হয়ে গেছে 13 প্লাস 13i, নিচে হয়ে গেছে কত 13, তাহলে কত হয়ে যায় 1 প্লাস i হয়ে যায় না। এটার মডুলাস চাইছে, এটার মডুলাস কি বলতো, আর বাস্তবের সহগ প্লাস হচ্ছে অবাস্তব সহগ, কত হয়ে গেছে √2, মডুলাস কত √2, একদম ইজি। আচ্ছা, এবার আসলে বর্গমূল নির্ণয়, যে তোমাদের আসলে বেশি কঠিন বর্গমূল টাইপের কিছু থাকে না, সর্বোচ্চ মেবি চতুর্ঘাত বা এই তোমার বিশেষভাবে বর্গমূল কিভাবে বের করে সেটাই আসলে ইয়ে করে আর কি, যে আসলে বর্গমূলটা কিভাবে, যদি a প্লাস প্লাস মাইনাস iv আকারে কোনো একটা ফরম্যাটে দেওয়া থাকে, এই চিহ্নটা যেটা দেখতেছো, এই চিহ্নটা নির্ভর করবে হচ্ছে তোমার হচ্ছে এই চিহ্নটার উপর। ঠিক আছে, যদি এটা প্লাস হয় মাঝখানে প্লাস বসবে, মাইনাস হলে মাঝখানে মাইনাস বসবে, প্লাস মাইনাস এটা ডিফল্ট থাকবে, যেহেতু বর্গমূল বের করতেছো রুটের ভিতর থেকে বের হলে একটা প্লাস মাইনাস থাকবে। জাস্ট এরকম ফরম্যাটে দেওয়া থাকলে আর কি রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে, ডিরেক্ট, অন্য কোনো কিছু যাওয়ার দরকার নাই, প্লাস মাইনাস 1/√, রুট ওভার আর প্লাস এ প্লাস মাইনাস রুট ওভার আর মাইনাস এ, বর্গমূল ডিরেক্ট। অনেক অনেক কাহিনী মাহিনী করা যায়, 2 দিয়ে নেমে এত কাহিনী করবো না, একটা সূত্র মনে রাখবো, এটা দিয়ে সব ম্যাথ করবো। যদি ঘনমূল বের করতে বলে, দেখো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, যদি যেই কোনো একটা সংখ্যার যদি ঘনমূল বের করতে বলে, যে এই কিউব আকারে যদি তোমার বলে যে এটার ঘনমূলটা তুমি বের করে দেখাও, এটার কিউব আকারে যদি তুমি প্রকাশ করো, প্রকাশ করার পর যেটা পাবা সেটা হচ্ছে এ ওমেগা, কারণ এককের ঘনমূল 3টি, এককের ঘনমূল কয়টি 3টি, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। আমরা দেখবো জিনিসটা কি, বাট যদি এরকম আসে যে এই কিউবের তোমার ঘনমূল করতে বলে, এর অ্যান্সারও 3টাই আসবে। ঘনমূল মানে হচ্ছে কি 3টা মূল থাকবে, বর্গমূল মানে 2টা মূল থাকবে, টেট্রামূল মানে 4টা, পেন্টামূল মানে 5টা, হেক্সামূল মানে 6টা বা সরমূল 6টা মূল থাকবে। তাহলে এ কিউব কি এ ওমেগা স্কয়ার, মাইনাস থাকলে মাইনাস এ ওমেগা স্কয়ার। ঠিক আছে, ঠিক এ কিউব আই থাকলে মাইনাস এ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে, ঠিক দেখো সেম, সরমূলের ক্ষেত্রে ঠিক সেম, যে যদি ষষ্ঠমূল নির্ণয় করতে বলে প্লাস মাইনাস এ ওমেগা স্কয়ার, যদি মাইনাস থাকে তোমার হচ্ছে ঠিক সেম এটাই, মাইনাস থাকলে জাস্ট একটা আই চলে আসবে, প্লাস মাইনাস এ আই ওমেগা স্কয়ার। জিনিসটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ এর থেকে সহজভাবে তো করা পসিবল না, ডিরেক্ট এগুলো কিন্তু আসে ডিরেক্ট, তুমি যদি মনে না রাখো তত ঝামেলা, কারণ একটা নাম্বার এখানেই চলে যাবে। জটিল সংখ্যা অত্যন্ত ইজি একটা জিনিস, এটা থেকে তো মিস দেওয়া যাবে না। ইজি না জিনিসগুলা, একটু মনে রাখতে হবে, জাস্ট এই জিনিসগুলা স্লাইডটা দরকার হলে খাতায় লিখে লিখে একটু মনে রাখবা। আচ্ছা, এটা আমরা লিখে দিই, যদি নির্ভর করে, নির্ভর করে। আচ্ছা, এবার আসো, এত এর বর্গমূল কোনটি, এত এর বর্গমূল কোনটি? এর বর্গমূল তুমি যদি বের করতে চাও ভাইয়া একদম সোজা, বর্গমূল কি একদম সোজা, আগে আর বের করতে হবে। কি বের করতে হবে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ নাই, তাহলে ভি কত 2, রুট ওভার 2 স্কয়ার মানে কত, শুধু আছে 2, তাহলে বর্গমূলের সূত্রটা কি হবে বলো তো, প্লাস মাইনাস 1/√2 ইনটু হচ্ছে কত বলো তো, এই যে দেখো কি ছিল, বলছে এত সূত্র মুখস্থ রাখতে হবে না, জাস্ট এটা রুট ওভার আর প্লাস এ, কোথায় গেছিল আর প্লাস এ, এখানে কত ছিল বলো তো, এর আগে প্লাস চিহ্ন, তাহলে প্লাসের রুট ওভার আর মাইনাস এ, ঠিক আছে, আর মাইনাস এ, এটা হচ্ছে তোমার যে সাইন সেটা। আচ্ছা, তো এটার বর্গমূল 2i এর কি বর্গমূল, আচ্ছা এটার বর্গমূলটা আরো ইজি ভাবে করা যায়, এত কাহিনী না করে এটার বর্গমূলটাকে আমরা আরো ইজি ভাবে করতে পারি, কিভাবে করতে পারি বলতো,
এটার বর্গমূলটাকে আমরা আবার একটু ইজি ভাবে করি, চলো। দেখো তো 2i আছে না, এটা তোর y, তাহলে আমার বের করতে হবে কি রুট ওয়াই, রুট ওভার 2i, এটা তো বের করতে হবে। রুট দিদি মানে সামনে একটা বাই ডিফল্ট প্লাস মাইনাস চলে আসবে, প্লাস মাইনাস এটাকে কি লেখা যায় বলো তো, 1 প্লাস 2i মাইনাস 1 লেখা যায় কি যায় না? যায় কি যায় না? হুম, যায়। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলতো, প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2i এই জিনিসটাকে লেখা যায় কি বলতো, আই স্কোয়ার। এটাকে কি লেখা যায় বলতো, আই স্কোয়ার। এটাকে কি লেখা যায়, আই স্কোয়ার। আই স্কোয়ার সমান সমান কি মাইনাস 1। তাহলে রুট ওয়াই কি হয়ে গেছে বলতো, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস 2i প্লাস হচ্ছে ও আই স্কোয়ার, মানে কি 1 প্লাস আই হয়ে যায় না, তাহলে 1 প্লাস আই হোল স্কোয়ার হয়ে যায়। প্লাস মাইনাস অলরেডি আছে, তাহলে হয়ে গেছে 1 প্লাস আই। ঠিক আছে, 1 প্লাস মাইনাস আই হয়ে গেছে, এটার অ্যান্সার 1 প্লাস মাইনাস আই। এই যে এটা এ অ্যান্সার কোনটা, এ। এই যে তোমার ওকে ওকে। আচ্ছা, এবার এটার বর্গমূল তোমাকে এবার কি করতে হবে বলো তো, এটার বর্গমূলটা তোমার এবার বের করতে হবে। আচ্ছা, ওকে, এটা আমরা আসতেছি। এর আগে আমরা এই জিনিসটা বের করি। এটা ধরো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির 13-14 একটা কোশ্চেন। এই জিনিসটা আমরা একটু আগে সলভ করবো, ঠিক আছে? তো দেখো, এই জিনিসগুলো যদি সলভ হয়, বলতেছিল যে এর মধ্যে এর সম্ভাব্য অ্যান্সার কোনটা। আমরা কি বলছিলাম যে এরকম যদি থাকে মাইনাস এ টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস এ আই প্লাস মাইনাস এ আই ওমেগা প্লাস মাইনাস এ আই ওমেগা স্কোয়ার, এই তিনোটার মধ্যে তিনোটা হয় না, এই তিনটার মধ্যেই তো একটা হয়, রাইট? তাই না? হ্যাঁ, এই তিনটার মধ্যে আমাদের কি হয় বলতো, একটা হয়। তাহলে এই 1a ওমেগা স্কোয়ার ai কি ওমেগা স্কোয়ার, এই তিনটার মধ্যে যে কোনো একটা হয়। তাহলে দেখো এখানে কি আছে, -64 আছে না, -64 আছে। তাহলে কি হয়ে যায়, এটাকে আমাদের করতে হবে কি বলতো, এই জিনিসটাকে করতে হবে a টু দি পাওয়ার 6 আকারে। এটাকে কিভাবে নেওয়া যায় বলতো, এটাকে লেখা যায় না 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কিন্তু 64। তাহলে কি হয়ে যায়, প্লাস মাইনাস 2i হয়ে যায়, প্লাস মাইনাস 2i ওমেগা হয়ে যায়, প্লাস মাইনাস 2i ওমেগা স্কয়ার হয়ে যায়। তাহলে এর যে সম্ভাব্য মান, এর তিন তিন মোট 6টা মান আছে, এর মধ্যে একটা সেট কি প্লাস মাইনাস 2i এটা কিন্তু এতে আছে। এই জন্য জিনিসটা কি করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু একটা জিনিস একটু ভুল আছে, হ্যাঁ, এখানে একটা আই হবে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে একটা কি হবে, একটা আই হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু আমরা মনে রাখবো। আচ্ছা, তাহলে এবার আসো, এই জিনিসটা তো আমাদের একটা সলভ করতে হবে ভাইয়া, এই জিনিসটা সলভ করতে হবে। হ্যাঁ, চলো। তো এই জিনিসটা সলভ করার আগে আমরা আগে আর বের করবো। আমরা কি বের করবো, আর বের করবো। আর ইজ ইকুয়াল টু রুট ওভার কত বলো তো, 9 স্কোয়ার প্লাস হচ্ছে 40 স্কোয়ার। তাহলে এটার ভ্যালু কত হয়ে যায় বলো তো, রুট ওভার 81 আর 1681 হয়ে যায়, 1681 হয়ে যায় এটা তার ভ্যালু। তাহলে এর বর্গমূল কি হবে, প্লাস মাইনাস 1/√2 ইন্টু, এবার ইন্টু রুট ওভার কি বলতো, আর প্লাস এ, এখানে কি আছে প্লাস আছে, দ্যাটস মিন এখানে প্লাস আই এর আই আসবে, রুট ওভার কি আর মাইনাস এ, এটা না, এটাই। তাহলে দেখো এ মানে কি বাস্তব সহগটা, আর এর ভ্যালু কত বলো তো, 1681 বিয়োগ হচ্ছে কত 9 প্লাস আই ইন্টু রুট ওভার 1681 মাইনাস 9, অ্যান্সার যা আসে তা। ঠিক আছে, এটা হচ্ছে তার বর্গমূল। ঠিক আছে, আমি র্যান্ডম জিনিসটা চুজ করছি, তো এই জন্য এক্সাক্ট রেজাল্টটা আসে না। এবার যদি অ্যান্সার রেজাল্টটা আরো ইয়ে করা হতো, তাহলে আরো সুন্দরভাবে আসতো। যদি আমি এবার যদি এরকম টাইপের একটা কিছু নেই, তাহলে কিন্তু দেখো তোমরা 3 প্লাস যদি 4i, এটার যদি বর্গমূল নির্ণয় করতে বলি, আর কি আসবে বলতো, রুট ওভার 3 স্কোয়ার প্লাস কত বলতো 4 স্কোয়ার। তখন এটা কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। তখন এটার বর্গমূল কি হবে, প্লাস মাইনাস 1/√2
রুট ওভার আর, আর মানে কত 5, 5 মাইনাস এ কত 3, এখানে প্লাস, এখানেও কি 5 প্লাস প্লাস প্লাস, এখানে হয়ে যাবে আই রুট ওভার কত 5 মাইনাস 3, তাহলে কি হয়ে যাবে প্লাস মাইনাস 1/√2 ইন্টু এটা কত হয়ে যাচ্ছে বলো তো রুট ওভার 8 প্লাস আই ইন্টু রুট ওভার কত 2। তো এই জিনিসটাকে আবার আমরা এভাবে লিখতে পারি প্লাস মাইনাস 1/√2 2√2 প্লাস i√2। তাহলে এই জিনিসটাকে আবার একদম √2 কমন নিলে হয়ে যায়, √2 কমন নিয়ে কাটা দেওয়া যায় 2 প্লাস কি হয়ে যায় 2 প্লাস আই, এটার বর্গমূল করলে দেখছো যখন আমি ওই জিনিসটা র্যান্ডম নিছি, যদি এভাবে নেওয়া হতো তাহলে এভাবে সুন্দরভাবে অ্যান্সার চলে আসতো। দ্যাটস মিন আমরা বর্গমূল জাস্ট ওই একটা নিয়ম মনে রেখেই করব, ঠিক আছে? কোন নিয়মটা বলতো, আমরা এই জাস্ট এই নিয়মটা মনে রেখে বর্গমূলটা করব। সরমূল বের করব কি এই নিয়মে 3 এরকম মূল আসলে, বা আমাদের ঘনমূল বের করতে বললে এভাবে বের করব, কেমন? জাস্ট এই সূত্রটা একটু মনে রাখবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এত এর বর্গমূল কোনটি? এত এর বর্গমূল কোনটি জিনিসটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। দেখো এই দুইটা জিনিস আগেই বাদ, এ এবং ডি এর যে কোনো একটা হবে, এ এবং ডি এর কি হবে, কারণ কি দেখো তো আমরা এবার আমরা উল্টা নিয়মে যাব। এবার আমরা কি নিয়মে যাব? উল্টা নিয়মে যাব। দেখো ভাইয়া, আমার ভাইয়া এত টাইম নাই ওই নিয়মটা করে আর মান বের করে, ভাই মাথায় ধরে না আমার। তো এবার নিয়ম হচ্ছে যে ধরো বিসি বাদ, কারণ কি প্লাস মাইনাস নাই, কারণ দুইটা রেজাল্ট আসবে যেহেতু বর্গমূল এ বা ডি এর কোন একটা হবে। তো দেখো বর্গমূল মানে কি বলতো রুট ওভার -8 -6i, এটাই তো এটা, রাইট? এটার রেজাল্ট কি ওইটা না? ওইটার রেজাল্ট কত এটা না 1 + 3i প্লাস মাইনাস। যদি এটার বর্গ, এটা যদি y হয়, এটা যদি কি হয় y হয়, সরি এটা যদি তোমার y হয়, y কি এটার রেজাল্ট এগুলো আসবে না? তাহলে y স্কয়ার সমান সমান কত আসার কথা বলো তো -8 প্লাস -6 এ আসার কথা না? এটা যদি তুমি স্কয়ার করে দাও তাহলে কত আসবে বলো তো 1 + 6i প্লাস হচ্ছে 3 স্কয়ার i স্কয়ার, তাহলে কত হয়ে যায় বলো তো 6i, আর এটা যদি 3 স্কয়ার i স্কয়ার করি 9, তাহলে হয়ে যায় কত মাইনাসের 8 প্লাসের 6i। না এটা না, এ না, কারণ কি y স্কয়ার করলে কি -8 + 6i হওয়ার কথা না, কারণ y স্কয়ার সমান সমান কি তোমার, সরি y স্কয়ার হচ্ছে কি -8 -6i, তোমাদের বোঝানোর জন্য, তাই না? নয়তো এভাবে ইজিলি করা যায়। দেখো এ হয় নাই, এ কি এ মিলে নাই, বিসি কি স্বাভাবিকভাবে মিলবে না, প্লাস মাইনাস নাই, তাহলে বাকি থাকে কি ডি, তাহলে ডি অবশ্যই মিলবে, এটার অ্যান্সার কি ডি হবে। ডি দেখো এভাবে করে দেখো, দেখবা যে এই জিনিসটা এক্স্যাক্টলি চলে আসছে, ঠিক আছে? তোমরা ট্রাই করবা, এই হচ্ছে শর্টকাট। আচ্ছা এবার আসো আই এর একটা সিরিজ, এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট। যদি তুমি দেখো আই মানে √1, তো আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 সমান সমান হয়ে যায় 0। কিভাবে দেখো আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এখানে লেখা যায় আই প্লাস এখানে -1 লেখা যায়, এই জিনিসটাকে লেখা যায় -1i, কারণ আই স্কোয়ার ইন্টু আই, এই জিনিসটাকে কি লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার মানে -1 ইন্টু -1। তো এই জিনিসটাকে কি আই -1, এটা হয়ে যায় মাইনাসের আই, এটা হয়ে যায় কি প্লাসের 1 -1 কাটা, প্লাসের আই মাইনাসের আই কাটা, তাহলে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 সমান কত আসে 0 আসে। তো এখানে দেখো আই টু দি পাওয়ার 4n, ঠিক আছে? আই এর উপর যদি এমন পাওয়ার থাকে যে 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে, তাহলে তার ভ্যালু হয়ে যাবে 1। তার ভ্যালু কত হয়ে যাবে? তার ভ্যালু হয়ে যাবে 1। আই দ্বারা যদি কি হয়, আই দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে 1/i সমান সমান হচ্ছে মাইনাসের আই, 1/i সমান সমান কি 1/i মাইনাসের আই। এবার আসো যদি ধারা হয়, ধরো 1 প্লাস আই কিউব প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট ডট আই টু দি পাওয়ার n পর্যন্ত, এই n যেটা সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে অ্যান্সার হবে 1। অ্যান্সার হচ্ছে 1, যেটা সামনে আছে সেটাই অ্যান্সার হবে, কি যেটা সামনে আছে সেটাই 1, যদি এরকম দ্বারা থাকে 1 দিয়ে স্টার্ট হয়। আর যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তখন কি হবে চলো দেখি। দেখো যদি 4 দ্বারা বিভাজ্য না হয়, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 আই টু দি পাওয়ার n, হ্যাঁ n 4 দ্বারা বিভাজ্য না হলে, যদি 4 দ্বারা যদি ভাগশেষ কি থাকে,
ধরো রেজাল্ট আসার পর যদি ভাগশেষ, হ্যাঁ, ভাগশেষ যদি 3 থাকে, ভাগশেষ 3 হলে দেখো তাহলে এই 1 বাদ যাবে, 1 এর পরে যে তিনটা ইয়া আছে সিরিজের, এই তিনটা সহ অ্যান্সারটা হবে, তখন হয়ে যাবে 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। ঠিক আছে, যদি 1 দিয়ে শুরু হয়, কি দিয়ে? 1 দিয়ে শুরু হয়। 1 দিয়ে যদি শুরু না হয় তাহলে 1টা বেনিশ হয়ে যাবে, 1টা বেনিশ হয়ে যাবে। 1 এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, র্যান্ডম জিনিসও থাকতে পারে। এবার আসো, যদি ভাগশেষ হয় 2, তাহলে হয়ে যাবে কি 1 প্লাস আই স্কোয়ার হয়ে যাবে কি অ্যান্সার। অর্থাৎ 1 এর পরে বা যে সংখ্যাটা থাকবে এটার পরে জাস্ট 2 ঘর যাবে। এবার ঠিক তোমরা বুঝতেই পারতেছো ভাগশেষ 1 হলে কি হবে, অ্যান্সার কি হবে বলো তো? 1 প্লাস আই। ঠিক আছে, 1 প্লাস আই অ্যান্সার। আর যদি ভাগশেষ আমি বলছি বিভাজ্য হলে কি একটাও থাকবে না, শুধু থাকবে 1। 1 বলতে এখানে যদি কোনো একটা ধ্রুব, ধরো 1 না দিয়ে আমরা একটা এ দিলাম, অ্যান্সার কত হবে? এ হবে। সোজা হিসাব, যেটা থাকবে এটাই। এই জন্য আয়ের ধারাটা বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে। এই যে দেখো এগ্রিতে একটা কোশ্চেন আসছে, এখানে একটা সুন্দর কোশ্চেন। প্রথমত আমাদের দেখো এই যে আই ইনভার্স 1 মানে কি? 1 বাই আই না, মাইনাস এর আই। 2 ইন্টু আই ইনভার্স 1 মানে কি? 1 বাই আই প্লাস এর 1। আচ্ছা, মান নির্ণয়ের করতে বলছে বাবা, সিম্পলিফাই করার জিনিসটা কি জিনিসটা। ওকে, তো 1 বাই আই সমান সমান কি বলো তো ভাইয়া? 1 বাই আই সমান সমান কি? মাইনাস আই না, মাইনাস আই মাইনাস আই। এটা কি গেলে যায় মাইনাসের 2i সাই প্লাসের 1। ওইটা একটু পানি খেয়ে নেই একটু, তোমরা এটা ট্রাই করো। ওইট ওকে। আচ্ছা, তো এখানে এই জিনিসটা কি চলে আসছে বলো তো? মাইনাসের 2i সাই, এখানে চলে আসছে কি 1 মাইনাস 2i সাই। ওকে, 1 মাইনাস 2i সাই। এবার যেহেতু এটা উপরে দেখো একটা সিঙ্গেল রূপে আছে, তাহলে কি এটার অনুবন্ধী দিয়ে গুণ দিতে হবে, আমাদের জিনিসটা বুঝতে হবে। কেমন? আমরা যদি অনুবন্ধী দিয়ে যদি গুণ দিয়ে দেখি কি আসে। দেখা যাক, 2i সাই এখানে আসবে কি 1 মাইনাস 2i সাই আছে, তাহলে 1 প্লাস 2i সাই আসবে, নিচে আসবে হচ্ছে 1 মাইনাস 2i সাই 1 প্লাস 2i সাই। আচ্ছা, কোশ্চেনটা কিন্তু ভুল আছে নাকি? আচ্ছা দেখা যাক, মাইনাসের 2i সাই মাইনাসের 4i স্কোয়ার, নিচে কি আছে তাহলে বলো তো? 1 স্কোয়ার মাইনাসের 2i সাই হোল স্কোয়ার। ঠিক আছে, 1i মাইনাসের 2i সাই হোল স্কোয়ার। তাহলে এই জিনিসটা আলটিমেটলি কি হয়ে যায়? উপরে হয়ে যায় কত বলো তো? 4 মাইনাসের 2i সাই, নিচে হয়ে যায় কত বলো তো? আচ্ছা, এখানে মেবি এটা একটা আই, হ্যাঁ এটা আই, দ্যাটস আসলে আমার একদম মনে নেই, বাট এটা আই। যদি এটা আই হয় তাহলে কিন্তু এত কি হয় না। আচ্ছা ধরো যেভাবে আছে সেভাবে আমরা আগাই যাই, কোশ্চেন ভুল হলে তোমরা একটু দেখে নিও কেমন। তো এই জিনিসটাকে কি লিখে কি আছে বলো তো? 1 প্লাস আছে হচ্ছে কত 4, তো লেগে গেছে কত 4 মাইনাস 2i সাই ডিভাইড বাই হচ্ছে কত 5। তো এখানে অ্যান্সারটা নাই, আমার মতে কোশ্চেনটা একটু ভুলে আসছে। এখানে এটা আই হতো, এটা কি হতো বলো তো? আই হতো। যদি এটা যদি আই হতো তাহলে দেখো তো কি আসে, যে এটা যদি আই হতো তোমার হচ্ছে মাইনাস আই, উপরে আসতো কি মাইনাস আই, নিচে হয়ে যেত কি মাইনাসের 2i সাই প্লাসের আই। উপরে আসলে কত মাইনাসের 2i সাই, নিচে আসতে হচ্ছে মাইনাসের আই, মাইনাসের আই কাটা, তাহলে থাকতে হচ্ছে কি শুধু 2। তাহলে অ্যান্সার এটার কত হতো বলো তো? অ্যান্সার এটা 2 হতো। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা তোমরা একটু ইয়ে করে নেবা। ঠিক আছে, কোশ্চেনটা মেবি একটু ভুল আসছে, বাট যদি এখানে 1 হতো এটা সিম্পলিফাই করলে এরকমই আসতো। ঠিক আছে, এবার আসো যে এত এর মান কত, এত এর মান কত। প্রথমত দেখতে হবে এটা কি 4 দিয়ে বিভাজ্য কি 4 দিয়ে বিভাজ্য না। তো এটা কি হয়ে গেছে
আই টু দি পাওয়ার 9,999, বাট এটা 4 দিয়ে বিভাজ্য না। এর কাছাকাছি কোন সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য? 1000। আই টু দি পাওয়ার 1000 লেখা যায় না? এত ভাগ আই দিয়ে ভাগ দিয়ে দেওয়া যায় না? দেখি যায় না? যায়। আই টু দি পাওয়ার 1000 কি 4 দিয়ে বিভাজ্য? দ্যাটস মিন এর ভ্যালু কত? 1। 4 দ্বারা বিভাজ্য হলে কি 1 হয়ে যায়। 1 বাই আই সমান সমান কি বলতো? মাইনাস আই না? অ্যান্সার কত? মাইনাস আই। একদম ইজি। আচ্ছা, এই দেখো জিএসটি 23-24 একটা সিরিজ আসছে। আমি আগে বলছি সিরিজটা বেশ ইম্পর্টেন্ট। তো দেখতো আমি বলছি 1 বাদ দাও, যেটা আছে এটা সামনে লিখে দাও। 1 থাকলে 1 সামনে লিখে দাও। এবার এই দ্বারা শুরু হয়েছে আই থেকে, আই স্কোয়ার, আই কিউব, এভাবে আই টু দি পাওয়ার 39 পর্যন্ত গেছে। এখন 39 কে যদি তুমি 4 দিয়ে ভাগ দাও, 4 দিয়ে কিন্তু তা বিভাজ্য যায় না। যদি আমরা 39 কে 4 দ্বারা বিভাজ্য করি, এটা কিন্তু পূর্ণ বিভাজ্য হয় না। সরি, 4 নং 36 ভাগশেষ কত হয়ে যায়? ভাগশেষ 3 হয়ে যায়। ভাগশেষ 3 হয়ে যায়। 3 মানে তিনটা উপাদান থাকবে, প্লাস আই স্কোয়ার প্লাস এর কি আই কিউবে তিনটা উপাদান থাকবে। 1 আই এর ভ্যালু আই স্কোয়ার মানে কত বলতো? -1 না? আই স্কোয়ার -1 প্লাস আই কিউব কে কি লেখা যায়? মাইনাস আর আই লেখা যায়। +1 এটা কাটা, প্লাস এর আই মাইনাস এর আই কাটা, থাকে কত? 0। বুঝা গেছে? ইজি না? একদম ইজি। এবার আসো ওমেগা রিলেটেড কিছু প্রবলেম। তো ওমেগা আমি বলছি এককের জটিল ঘনমূল, যে একককে ঘনমূল করলে 1 ওমেগা ওমেগা স্কয়ার পাওয়া যায়। আসলে এই ওমেগা হচ্ছে -1 প্লাস √-3/2 আর ওমেগা স্কয়ার হচ্ছে -1। আচ্ছা, এখানে একটা মাইনাস আছে ভিতরেও, -√3/2। ঠিক আছে, এটা হচ্ছে এককের জটিল ঘনমূল। এই জিনিসগুলো মনে রাখতে হবে কেন, এবং এইগুলো দিয়ে কিছু আছে। এই তিনটার যোগফলের ভ্যালু আসে 0। ওমেগা কিউব যদি করি তার ভ্যালু আসে কত? 1। ওমেগা টু দি পাওয়ার 3n যদি এর পাওয়ারটা, ওমেগার পাওয়ারটা যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, এর ভ্যালু আসে 1। যদি নিঃশেষে বিভাজ্য থেকে 1 বেশি থাকে, তাহলে অ্যান্সার আসে হচ্ছে কত? ওমেগা। আর যদি নিঃশেষে বিভাজ্য হতে যদি 2 বেশি থাকে, মানে ভাগশেষ 2 থাকে, তাহলে 2 বেশি থাকে, তখন সেটা হবে কি ওমেগা স্কয়ার। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা দেখো, এবার এই জিনিসটাকে সিম্পলিফাই করতে হবে। প্রথমত দেখো, যেটা মাইনাস আছে সেটাকে জন্য আমরা একটা জিনিস, এই জিনিসটা মনে রাখবো যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু 0, এরকম ধারার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করার আমরা চেষ্টা করব। এবং আরেকটা ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে কত? আমাদের 1। এই দুটো জিনিস ইউজ করব। 1 প্লাস ওমেগা স্কয়ার, এটাকে কি লেখা যায় বলো তো? মাইনাস ওমেগা লেখা যায় না? মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কয়ার। এখন দেখো এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করি। 1 মাইনাস ওমেগা স্কয়ার, এটাকে কি লেখা যায় বলো তো? ওমেগা। কারণ ওমেগা টু দি পাওয়ার 4 কি হয় বলো তো? ওমেগা কিউব ইনটু ওমেগা। ওমেগা কিউবের ভ্যালু কত? 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 কি হয়ে যায়? ওমেগা হয়ে যায়। ঠিক সেম, ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে গেছে কি ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8 কি হয় দেখি তো আমরা? ওমেগা 6 প্লাস 2। 6 2 দ্বারা কি 3 দ্বারা বিভাজ্য, বাকি যেটা থাকতেছে ওমেগা স্কয়ার হয়ে যাবে কি এর অ্যান্সার। বলছিলাম একটু আগে। তাহলে এটা কি হয়ে গেছে? ওমেগা স্কয়ার। ঠিক সেম, এটা হয়ে গেছে 1 মাইনাস ওমেগা স্কয়ার। এটাকে যদি করো 3 5 15, ওমেগা টু দি পাওয়ার 15 প্লাস 1, 15 3 দ্বারা বিভাজ্য, থাকতেছে কত? 1, তার মানে ওমেগা। কি হয়ে গেছে? এটা ওমেগা হয়ে গেছে। অ্যান্সার বের করতে চলো, এখানে এটা হয়ে গেছে -2 ওমেগা। এই যে কি 1 প্লাস ওমেগা কি লেখা যায়? মাইনাসের ওমেগা স্কয়ার লেখা যায়। যায় কি? যায়। এটা কি লেখা যায়? 1 প্লাস ওমেগা কে মাইনাস ওমেগা লেখা যায়। 1 প্লাস ওমেগা কে ঠিক সেম মাইনাস ওমেগা স্কয়ার লেখা যায়। কোন সূত্র? এই যে এই সূত্রটা থেকে আমরা লিখতে পারি। তাহলে এটা হয়ে গেছে কি -2 ওমেগা ইনটু -2 ওমেগা স্কয়ার ইনটু -2 ওমেগা ইনটু -2 ওমেগা স্কয়ার। চারটা মাইনাস আছে, দ্যাটস মিন এটা প্লাস হয়ে গেছে কি 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 এত ইনটু ওমেগা, ওমেগা কিউব ইনটু কত হয়ে গেছে? ওমেগা কিউব, যেটার ভ্যালু কি 1 হয়ে যায়। 2 টু দি পাওয়ার 4 কত? 16। তাহলে এর ভ্যালু কত হয়ে গেছে? প্লাস এর 16।
আচ্ছা, এবার আসো এরকম কিছু থাকলে এবার এটার ভ্যালু বের করতে কিভাবে বের করবা? জটিল সংখ্যা কিউব করে হ্যাঁ বের করা যাবে, বাট অনেক দেরি হয়ে যাবে। এখানে একটা প্লাস আছে, আই গেস এখানে একটা প্লাস আছে। ঠিক আছে, তো এরকম থাকলে এটার ওমেগার সাথে তুলনা করো। ওমেগা কি বলছিলাম বলো তো? -1 প্লাস রুট ওভার -3 ডিভাইড বাই 2। ওমেগা স্কোয়ার কি বলা যায় বলো তো? -1 মাইনাস রুট 3 ডিভাইড বাই 2। এটা তাহলে এখানে -1 প্লাস রুট 3 বাই 2, এটা কি 2 ওমেগা লেখা যায় না? সরি, একই লেখা যায় 2 ওমেগা হোল কিউব প্লাস এটাকে কি লেখা যায় 2 ওমেগা স্কোয়ার লেখা যায় না হোল কিউব। তাহলে এটা কি হয়ে গেছে বলো তো? 2 কিউব ইনটু ওমেগা কিউব প্লাস 2 কিউব ইনটু ওমেগা কিউব হোল স্কোয়ার। এটা কি লেখা যায় 8 ওমেগা কিউবের ভ্যালু 1, এটাকেও লেখা যায় 8 ওমেগা কিউবের ভ্যালু 1 1 স্কোয়ার। তাহলে গেট কত হয়ে যায় 16 প্লাসের 16। ইজি না? জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে যে ওমেগার এটা দিয়ে, তো এইভাবে তুমি যদি করতে যাও এটা অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, এত এর মান কত? এই দেওয়া আছে এ কি তাইলে -1 মাইনাস মাইনাস আছে -√3 ডিভাইড বাই 2। তাহলে এ যেটা সে হয়ে গেছে কি বলতো? ওমেগা স্কোয়ার হয়ে গেছে না? এটা কার ভ্যালুর সমান বলতো? ওমেগা স্কোয়ারের সমান না? এটা ওমেগা স্কোয়ারের সমান। তাহলে a টু দি পাওয়ার 50 মানে কত? ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 50 প্লাস ওমেগা স্কোয়ার। এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এটার ভ্যালু কত? ওমেগা টু দি পাওয়ার 100। ওমেগা টু দি পাওয়ার কি 100 প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস কত? ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 100, এই জিনিসটা যেটা লেখা যায় সেটা হচ্ছে যে ধরো এটাকে কি লেখা যায় 99 প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার লেখা যায় না? আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার যে 99 এটা কি বলতো? 3 দ্বারা বিভাজ্য 99টা 1 বিভাজ্য, দ্যাটস মিন ওমেগা প্লাস কত হয়ে গেছে, মানে 99 বিভাজ্য হলে এর সাথে যেটা থাকবে সেটাই তো আমার ইয়েটা হবে, রাইট? এর সাথে যেটা থাকবে সেটাই তো আমাদের ইয়ে হবে, যেহেতু প্লাস 1 আছে দ্যাটস মিন ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার সমান সমান কি মাইনাসের 1 না? आंसर কত হবে? এখানে একটা মাইনাস থাকবে, ঠিক আছে? आंसर মাইনাসের 1, ঠিক আছে? आंसर কত হয়ে যাবে? মাইনাসের 1 হয়ে যাবে যদি এই জিনিসটা ঠিক হয়, ঠিক আছে? জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, জিনিসটা কেমন? ওকে, তাহলে এটা মাইনাসের 1। তাহলে চলো এবার হচ্ছে এত এর মান কত, এটা এগ্রির একটা কোশ্চেন। দেখো ভাইয়া, এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 6। এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3n ইনটু ওমেগা টু দি পাওয়ার 6। এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3n, এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার কিউব ইনটু 2। দেখো ওমেগা টু দি পাওয়ার 3n এর ভ্যালু 1, ওমেগা কিউবের ভ্যালু কত 1 1 স্কয়ার, তাহলে এর ভ্যালু কত হয়ে যায় 1 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আজকে লাস্ট একটা স্লাইড, যে এই জিনিসটা স্পেশাল, এই জিনিসটা এগ্রিকালচার আসছিল, যদি এটা সিকিউতে আসে, বাট কখনো আসে যে এটা কিসের সমীকরণ, এটা একটা কিসের সমীকরণ, তো মডুলাস অফ এটা চাইছে। তো তো এই জিনিসটা বের করা একদম ইজি, যে এরকম যদি দেওয়া থাকে এটা মডুলাস অফ এটা চাইছে, তাহলে z এর ভ্যালু কি হয়ে যাচ্ছে বলো দেখো তো? x প্লাস iy মাইনাস 3, এটার মডুলাস সমান সমান কত বলো তো? 4। যদি এরকম থাকে তাহলে এটা সচরাচর বৃত্ত হয়, তো আমরা প্রুফ করে জিনিসটা, চলো। আচ্ছা, দেখো এই জিনিসটা দিলে এটার মডুলাস কি হবে? x মাইনাস 3 প্লাস iy। x মাইনাস 3 হচ্ছে বাস্তব, এটা হচ্ছে অবাস্তব, তাহলে এটার মডুলাস কি হয়ে যাবে? রুট ওভার x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস কি বলতো y হোল স্কয়ার ইকুয়াল টু কত? 4। এটাই তো। তাহলে এই জিনিসটা যদি উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে কি হবে? x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত? 4 স্কয়ার। এটা দেখো তো, এটা একটা বৃত্তের সমীকরণ না? আমরা বৃত্তের সমীকরণে কি পড়ছিলাম? x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধর হোল স্কয়ার না? এটাই তো পড়ছিলাম। তাহলে এটা কিসের সমীকরণ? আদর্শের সাথে তুলনা করলে এটা কি একটা বৃত্তর মতো দেখায় না? বৃত্তর ইকুয়েশনের মতো দেখায় না? এটা বৃত্তের ইকুয়েশন, জাস্ট এভাবে বের করে দেখবে কি সরলরেখা হয় কিনা, রায় হয় কিনা, এভাবে জিনিসগুলো একটু দেখে নেবা, তাহলে জিনিসটা হয়ে গেছে এটা কি বৃত্ত।
তো আসলে জিনিসটা এটা অনেকভাবে জিনিসটা বোঝা যায় যদি এরকম থাকে যে তোমার এরকম থাকে তোমার ধরো জেড মাইনাস তোমার ধরো 2 আর ইকুয়াল টু যদি তোমার থাকে হচ্ছে জেড মাইনাস 1, এই যে এটা হয়ে যায় একটা হচ্ছে তোমার সরল রেখা। এটা কি হয়ে যায়? সরল রেখা। যেখানে আমরা z কে ডিফাইন করতেছি এরকম x প্লাস iy, ঠিক আছে, এইটা ডিফাইন, এটা একটা সরল রেখা হয়। যদি এরকম থাকে z মাইনাস ধরো n মডুলাস ইকুয়াল টু ধরো সামথিং একটা m আছে, তাহলে এরকম হলে হয়ে যায় বৃত্ত। এরকম হলে হয়ে যায় কি? বৃত্ত। তোমার এই দুটা জিনিস একটু মনে রাখতে হবে। আবার আরেকটা জিনিস আছে, যদি এরকম হয় z মাইনাস n প্লাস z মাইনাস তোমার তোমার ধরো আরেকটা হচ্ছে z প্রাইম মাইনাস হচ্ছে তোমার m, এটা সমান সমান যদি ধরো k হয়, এখানে z প্রাইম যেটা আছে সেটা তোমার ধরো হচ্ছে a প্লাস iv, এরকম যদি থাকে তাহলে সচরাচর এটা উপবৃত্ত হওয়ার পসিবিলিটিস থাকে। ঠিক আছে, এটা কি হয়ে যায়? উপবৃত্ত হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেহেতু এটা এই ফরম্যাটে পড়ছে, আমার যেটা আমরা করছি সেটা কি আমাদের এই ফরম্যাটে পড়ছে না, z মাইনাস n সামথিং ইকুয়াল টু m, মানে কত দেখো তো, এই সামথিং মাইনাস n ইকুয়াল টু কত 4, এটা কিসের মধ্যে পড়ছে বলো তো? বৃত্তের সাইডে পড়ছে, দ্যাটস এটা বৃত্ত। ওকে, থ্যাংক ইউ। আজকের এই এতটুকুই ছিল আমাদের। আমরা সামনে আসলে লেকচার 10 নিয়ে আসবো এবং 10 আমরা বহুপদী পড়বো, কেমন? তো আশা করি আমাদের আর 2টা লেকচার আছে, 3টা লেকচার আছে আর, তো আশা করি যারা ছিলেন তারা আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।